বিয়ের মাত্র ঘন্টা দুয়েক আগে খবর এলো পাত্রের বাবা হার্ট অ্যাটাক করেছে। কি সর্বনাশা কাণ্ড! মীরাদের বাড়িতে যেন শোকের চেয়ে দুশ্চিন্তার ছায়া বেশি পড়ল। মীরার বাবা আশরাফ আলী প্রচন্ড টেনশনে পায়চারি করতে শুরু করেছে। আজ মেয়েটার বিয়ে হবে তো। মেয়ে মানুষের বিয়ে কোনো কারণে ভেটো পড়লে তাকে বিয়ে দেওয়া যে বড্ড কঠিন আমাদের সমাজে। বিয়ে বাড়ির প্রায় অনেকের মধ্যেই জানাজানি হলেও মীরাকে কিন্তু এখনো এসবের কিছুই জানানো হয়নি। খুব সূক্ষ্মভাবে আড়াল করে রাখা হয়েছে তার কাছ থেকে ব্যাপারটা। ওদিকে ফোনের ডিসপ্লেতে কিছুক্ষণ পরপরই মীরা আর চোখে উঁকি দিচ্ছে। পার্লার থেকে আসা মেয়েটা সবে তার হাতে কাঁচা মেহেদি পরিয়ে দিয়ে গিয়েছে বলে ফোনটা হাতে নিয়ে চেক করা যাচ্ছে না। বিয়েটা হুট করে ঠিক হওয়ায় সবকিছু কেমন তাড়াহুড়ো করে করা হচ্ছে। এই যে আজ সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে রাতেই বিয়ে। গত সপ্তাহে ছেলেপক্ষের লোকজন এসে আংটি পরিয়ে গেছে তাকে, কিন্তু ছেলে আসেনি। শুনেছি ছেলে কোনো এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, ছুটি পায়নি বলে আসা হয়নি। তবে মীরার সাথে তার ফোনে কথা হয়েছে মোটে দুবার, হয়তো খুব বেশি হলে সব মিলিয়ে 2-2.5 মিনিট। বেশ পুরুষালী ভরাট কণ্ঠ, কথাবার্তায় বেশ সুপুরুষ বলেই মনে হয়েছিল। মীরা ভেবেছিল আজ হয়তো রেদওয়ান তাকে একবারের জন্য হলেও ফোন করবে। সেই জন্যই সকাল থেকে ফোনের ডিসপ্লেতে উঁকিঝুঁকি দিচ্ছে সে। যদিও মীরার কাছে আপাতত এই সুপুরুষটির নাম আর ফোন নম্বর ব্যতীত আর কোনো তথ্য নেই। ও বাড়ি থেকে পাত্রের একটা ছবি পর্যন্ত দেওয়া হয়নি। মীরার খুব ইচ্ছে ছিল তাকে একবার হলেও দেখার, যদিও বাবা আর বড় চাচা ছেলেকে দেখেছে। তবে মীরা চুপি চুপি আড় পেতে শুনেছে আশরাফ আলী মেয়ের হবু জামাই দেখে এসে স্ত্রীর কাছে তার বেশ গুণগান করতে। বাবার বর্ণনা মতে ছেলে মীরার সাথে মানানসই। এখনকার যুগের ছেলেদের মতো কোনো ছাইপাশ অভ্যেস নেই। মীরার মা বলল তা ছেলের কোনো ছবি, মীরা তাকে দেখবে না। ছবির ব্যাপারটা আশরাফ আলীর মাথায় ছিল না বললেই চলে। এই যুগের ছেলে মেয়েদের যত কাহিনী, বিয়ের পর মন ভরে দেখবে, আগেই এত ঘটা করে ছবি দেখা দেখির কি আছে, এসব আশরাফ আলীর মাথায় ধরে না। তিনি একটু তামাশা করে স্ত্রীকে উত্তর দিলেন, বিয়ের আগে আমাকে না দেখেই কবুল বলাতে তুমি বুঝি খুব পস্তাচ্ছ? স্ত্রী মেহনাজও রসিকতা করে বললেন, আগে দেখলে তোমার মতো বুড়োকে বিয়ে করতাম না। ওদিকে বিয়েবাড়ির রান্না তদারকি করছিলেন মীরার বড় চাচা আহসান আলী। এর মাঝে রেদওয়ানের দুলাভাই তাকে ফোন করে জানালেন রেদওয়ানের বাবা বেশ অসুস্থ হয়ে পড়ায় এই বিয়েটা আর হচ্ছে না। তারা তাকে নিয়ে ঢাকা যাচ্ছে, হয়তো এরপর দেশের বাইরেও যেতে হতে পারে। সব মিলিয়ে তারা আন্তরিকভাবে দুঃখিত। এই আন্তরিকভাবে দুঃখিত কথাটা মীরাদের গোটা বাড়িতে একটা নীরব ঝড় বইয়ে দিল। যে ঝড় চোখে না দেখা গেলেও যে যার অবস্থান থেকে দুমড়ে মুচড়ে গেল, ঝোড়ে শেকড় সহ উপড়ে পড়া গাছের মতো। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এই তো সেদিন রাতে মীরার শরীর কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের ঘরে মীরা ওই রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখল। প্রখর খরতাপে ফেটে চৌচির হওয়া মাঠের দিগন্ত ছুঁয়ে সফেদ সাদা পাঞ্জাবি পরিহিত কোনো এক পুরুষ একগুচ্ছ শিমুল ফুল হাতে করে খালি পায়ে এগিয়ে আসছে মীরার দিকে। মীরা সেই কাঠফাটা রোদে লাল টুকটুকে শাড়ি হাতে পায়ে আলতা পরে মাটিতে বসে হয়তো তারই জন্য অপেক্ষা করছিল। তীব্র রোদে মীরা সেই সফেদ পুরুষের মুখখানার দিকে তাকাতে পারল না, কেমন ঝাপসা সবকিছু। শুধু শুনতে পেল, মীরা তুমি কেমন আছো? উত্তর দেবার আগেই মীরার হঠাৎ মনে হলো সেই সফেদ পুরুষটি তার সামনে নেই, সে চলে গেছে তার থেকে যোজন দূরে। ঘুম ভাঙার পর মীরা লক্ষ্য করলো তার পুরো শরীর ঘামে চুপচুপ করছে। জ্বর কিছুটা পড়েছে বোধ হয়। মীরা বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থাকলো। আচ্ছা, লোকটা কি রেদওয়ান ছিল? রেদওয়ানকে একবার ফোন করতে ইচ্ছে করলো, কিন্তু না, এটা সম্ভব না। এর মাঝে দরজায় কলিং বেলের আওয়াজ শুনে মীরা খুব সম্ভবত ঘোরের মাঝে এগিয়ে গেল দরজা খুলতে। তার কেবলই অবচেতন মন কেবলই বলতে লাগলো হয়তো রেদওয়ান এসেছে। কিন্তু মীরার ভ্রম ভাঙল দরজা খোলার পরে। রেদওয়ান নয়, এসেছে মৃন্ময়, সম্পর্কে মীরার খালাতো ভাই, মীরার চেয়ে বেশ কয়েক বছরের বড়। আপাতত চাকরি বাকরি কিছু হচ্ছে না বলে গ্রামে বাবার জমি জমা দেখে প্রয়োজনে চাষবাসেও সাহায্য করে। মীরাকে দেখেই সে স্বভাবসুলভ হাসি মুখখানা নিয়ে জিজ্ঞেস করলো, এত শুকিয়ে গেছিস কেন? মীরা চোখ নামিয়ে বেশ আস্তে করে উত্তর দিল, জ্বর, কিছু খেতে পারি না। ঔষধ খাস না? ওতে কাজ হচ্ছে না। মৃন্ময় আবার কিছুটা তাচ্ছিল্য ভরে হেসে বলল, ও তোর অবশ্য মনের জ্বর, এই জ্বর ওষুধে সারবে না। মীরা কোনো উত্তর দিল না। মৃন্ময় এবার একটু গম্ভীর হয়ে বলল, শোন, যার জন্য কেঁদে চোখ ফুলিয়েছিস, না খাওয়া ছেড়ে জ্বর বাঁধিয়েছিস, সে আর আসবে না। মীরা কোনো উত্তর দিতে পারল না, তার চোখে উপচে এলো জল। কিন্তু তা গড়িয়ে পড়বার আগেই নিজের ঘরে গিয়ে দরজায় খিল দিয়ে আটকে দিল মীরা। মৃন্ময় যে কারণে এ বাড়িতে এসেছে তা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হলো মীরার বাবার আশরাফ আলীর সাথে। আসলে মীরার মা চাচ্ছে মীরা কিছুদিন এ বাড়ি থেকে দূরে তার বোনের বাড়ি থেকে বেরিয়ে আসুক। মীরার বিয়ে ভাঙার বেশ কিছুদিন পার হয়ে গেলেও আশেপাশের লোকজনের কথা যেন কিছুতেই থামছে না।
ও বাড়ি থেকেও আর তেমন কোনো খবর আসেনি। মীরাদের দিক থেকেও আর যোগাযোগ করা হয়নি। তারা বুঝতেই পেরেছে ছেলেপক্ষ তাদের সাথে যোগাযোগ রাখতে চায়নি পরবর্তীতে আর। মীরার মা মেহনাজ বেগম মনে করেছিলেন মেয়ে হয়তো খালার বাড়ি যেতে আপত্তি করবে। এমন একটা কাণ্ড হয়ে যাবার পর মেয়েটা বেশ চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া ঘর থেকে পর্যন্ত বেরোয় না। সেখানে এত দূর যেতে রাজি হবে কিনা কে জানে। বেশ দুশ্চিন্তা ছিল তার মনে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মীরা নিজেই ব্যাগপত্র গুছিয়ে নিজে তৈরি হয়ে বেরোলো। মীরার পরনে তার স্বপ্নে দেখা সেই লাল টুকটুকে শাড়ি। মৃন্ময়ের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্তভাবে বলল, চলুন। বাকি সবার মতোই এমন অদ্ভুত কাণ্ডে মৃন্ময় বেশ অবাক হলো। গুমোট ভাব কাটাতে সে হুট করে হেসে উঠল, বলল, আরে এত তাড়া কিসের তোর? অনেক দূর থেকে এসেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। মীরা কঠিনভাবে বলল, যেতে যখন হবেই, শুধু শুধু দেরি করে লাভ কি? মৃন্ময় এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, প্রায় সারা রাত জার্নি করা একজন মানুষের ক্লান্তি, খিদে সবকিছু শুধু শুধু দেরি করার কারণ বলে মনে হচ্ছে? আর একজন মানুষের মুক্তি কি খিদে ক্লান্তির চেয়ে ওপরে নয়? মৃন্ময় আর কোনো কথা বাড়ালো না, সে প্রায় হতভম্ব। মীরা মুক্তি চাইছে? কিসের মুক্তি? মুক্তি পেতে তার কাছে আশ্রয় খুঁজছে। শেকড়বিহীন নড়বড়ে গাছের নিচে আশ্রয় প্রার্থনা হয়তো সহজ, কিন্তু সে গাছের পক্ষে আশ্রয় রক্ষা করা কি সহজ হবে? মৃন্ময় ক্লান্ত পরিশ্রান্ত মন কেবল সেসব ভাবনাই ভেবে গেল। অতঃপর এই কাঠফাটা রোদ মাথায় করেই তাদের বেরোতে হলো। বাসস্ট্যান্ডে গিয়ে মৃন্ময় দুটো টিকিট কেটে নিল। মীরা লক্ষ্য করলো মৃন্ময় ইচ্ছে করেই একদম পাশাপাশি দুটো টিকিট বুক করলো না। সে তাদের দুজনের মাঝে বিস্তর ব্যবধান রাখার চেষ্টা করলো। সে কাউন্টারে এটাও অনুরোধ করলো মীরার পাশের সিট যেন একজন মেয়ে যাত্রীর ব্যবস্থা করে দেওয়া হয়। আর সে তার নিজের সিট চুজ করলো একদম মীরার বিপরীত পাশে। মীরার সিট নম্বর A4, মৃন্ময়ের D4। তাদের দুজনের মাঝখানে অতিরিক্ত দুজনের দূরত্ব মৃন্ময় কেন টেনে আনলো কে জানে। সন্ধ্যাবেলা বাস একটা স্টপেজে থামার পর মৃন্ময় উঠে এলো। সহজ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বাস থেকে নামবি না? মীরা জানালার দিকে তাকিয়ে উত্তর দিল, না। অন্তত ফ্রেশ তো হবি। প্রয়োজন নেই। তুই কি কিছু খাবিও না? আরও অর্ধেক পথ বাকি। না। মৃন্ময় নিজের কোমরে দুহাত রেখে বেশ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে নিজেই বাস থেকে নেমে গেল। কিছুক্ষণ পর সে দুহাত ভর্তি খাবার নিয়ে বাসে উঠল। ততক্ষণে মীরার পাশের সিটে যাত্রী নেমে গিয়েছে। মৃন্ময় মীরার পাশে এসেই ধপ করে বসে পড়ল। মীরার হাতে খাবারের প্যাকেটগুলো দিয়ে নিজে কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে রইল। মীরার মনে হলো মৃন্ময় হয়তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ওর জন্য বেশ খারাপ লাগতে শুরু করলো। বেচারা কাল থেকে টানা জার্নি করছে, এর মধ্যে তেমন কিছু খাওয়ারও পড়েনি পেটে, শুধু শুধু ওর জন্য এত কিছু করছে। মীরা তার কাছ থেকে থাকা ব্যাগ থেকে খাবারের বক্স বের করলো, খুব সাবধানে রাখলো। ঘুমিয়ে গেছেন মৃন্ময় ভাই? মৃন্ময় চোখ বন্ধ করে উত্তর দিল, পেটে এমন ইঁদুর দৌড়ালে কেউ ঘুমোতে পারে? দেখছিস না পেটে চাপ দিয়ে বসে আছি। তুই কিন্তু খুব টর্চার করছিস আমায়, কিচ্ছু খেতে দিচ্ছিস না, নিজেও খাচ্ছিস না। আমি কখন নিষেধ করলাম? মৃন্ময় এবার বেশ বড় বড় চোখ করে মীরার দিকে তাকালো। মীরা বলল, এত রাগ দেখাতে হবে না। তারপর বক্সের দিকে ইশারা করে বলল, মা আপনার জন্য যা যা রান্না করেছিল আমি বক্সে করে এনেছিলাম, নিন এবার খেয়ে পেটের ইঁদুর তাড়ান। মৃন্ময়ের মুখে হাসি ফুটল, থ্যাঙ্কস, তুই তো জানিস আমি খিদে পেটে থাকতে পারি না। বাকি পথটা মৃন্ময় ওর পাশে বসেই গিয়েছে। মীরা খেয়াল করলো পাশাপাশি সিট হলেও মৃন্ময় খুব সাবধানে বেশ দূরত্ব নিয়ে বসে আছে। তার দু চোখ বন্ধ, সম্ভবত ঘুমিয়ে পড়েছে এত জার্নি সহ্য করে। প্রায় সারাদিন না খেয়ে থাকবার পর পেটে ভারী খাবার পড়া মাত্র মৃন্ময় সম্ভবত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মৃন্ময় আধো ঘুমে বলল, মীরা তুই রেদওয়ানের স্মৃতি থেকে মুক্তি চাইছিলি তাই না? মীরা কোনো উত্তর দিল না। মুক্তির পর একটা স্থায়ী আশ্রয়ের প্রয়োজন হয় মীরা নিরুত্তর। মৃন্ময়ের ঘুমের ঘোর যেন আরো বেড়ে যাচ্ছে। সে বলল, আমি কি কোনোভাবে সেই আশ্রয় হতে পারি? এবারেও মীরার দিক থেকে কোনো উত্তর নেই। সে সোজা অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখল। মৃন্ময় আরো বেশ খানিকক্ষণ পর ভারী ঘুম জড়ানো গলায় বলল, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র, সফেন আমারে দুদণ্ড শান্তি। বাকিটা যেন মৃন্ময় আর বলতেই পারল না। গভীর ঘুমে সে তখন অতল। অবশেষে ভোরবেলা ওরা পৌঁছল মোহনগঞ্জ গ্রামে। মীরা এখানে বেশ কয়েক বছর পর এলো। মৃন্ময়দের পরিবার জয়েন্ট ফ্যামিলি। ওর বাবাদের 3 ভাইয়ের এক বাড়িতেই বাস। এখনো সবাই মিলে এক সংসার। বাড়িতে এত মানুষজন মীরার বেশ ভাল লাগে। এখানে বিয়ের ভাঙার ব্যাপারটা নিয়ে অন্তত কারো কাছে খোঁচা শুনতে হবে না। আর তার সাথে অতি উৎসাহী প্রতিবেশীদের আফসোসও শুনতে হয় না। মেয়েটার এখন কি হবে, কে বিয়ে করবে? এখানে থাকার কিছুদিনের মধ্যেই মীরাদের বাড়িতে মৃন্ময়ের মা তার বোনকে ফোন করে জানালো মীরার জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে।
মৃন্ময়ের বাবার বন্ধুর ছেলে, কানাডা থেকে পিএইচডি করেছে, মাঝে কিছুদিনের জন্য দেশে এসেছে। এবার ছেলে নিজে দেখেই তাকে পছন্দ করেছে। এমন সম্বন্ধ ফিরিয়ে দেবার কোনো কারণ দেখছেন না মৃন্ময়ের মা। মীরার বিয়ের সবকিছু তোড়জোড় এত দ্রুত হয়ে যাচ্ছিল যে কেউ মীরার কোনো মতামত নেবার প্রয়োজন পর্যন্ত বোধ করছে না। যেন ঠিক বিয়ের আসরে বিয়ে ভেঙে যাওয়া মেয়েটার সালামতভাবে বিয়ে দিতে পারলেই মেয়েটা উদ্ধার হয়, অথচ মেয়েটা রোজ রোজ কারো আশায় গুমড়ে পড়ে কাঁদে, সে কথা কেউ জানতেও পারল না। এবার তোর বিয়েটা হয়েই যাবে বুঝলি। কদিন বাড়ি ছিলাম না, তার মধ্যে এত সব দেখছি ঠিক হয়ে গেল। মীরা ছাদে দাঁড়িয়েছিল। মৃন্ময় সিঁড়ি দিয়ে উঠে হাঁটতে হাঁটতে মীরার পাশে এসে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে কথাগুলো বলল। মীরা ওর দিকে না তাকিয়েই বলল, হলেই তো ভালো। মৃন্ময় ভেতর থেকে কিছুটা মুচড়ে গেল। মলির মুখে জিজ্ঞেস করল, সত্যি ভালো? মীরা আনমনে কাঁধ নাচিয়ে বলল, ভালো নয় কি? এখন কি তোমাদের সবার মাথা ব্যথা একটাই? লোকের কানাঘুষো বন্ধ করতে হলেও আমার বিয়ে দেওয়া। মৃন্ময়ের মুখে কিছু একটা আগ্রহী ভাব ফুটে উঠল। এগিয়ে এসে হাত নাড়িয়ে মীরাকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ মীরা, তুই যেমন ভাবছিস ব্যাপারটা তেমন নয়। ছেলেটাকে আব্বা আম্মা পছন্দ করেছে, তাই খালাখালুকে কথাটা জানিয়েছে আর কি। তুই না চাইলে তো জোর করে বিয়ে হওয়া সম্ভব না। তোমার কি মনে হয় কেউ জোর করবে না? মীরার চোখে জল উপচে এলো। মৃন্ময় খুব দৃঢ়তার সঙ্গে বলল, দেখি কে জোর করে। আমি বেঁচে থাকতে কেউ তোকে জোর করে তুই রাজি না এমন কারোর সাথে কেউ তোকে গুছিয়ে দিতে পারবে না। আমি কিচ্ছু জানি না মৃন্ময় ভাই। মীরার এমন আকুতি ভরা কণ্ঠে মৃন্ময় কেমন মোহের মধ্যে পড়ে গেল। খুব কাছে এগিয়ে এসে মীরার হাত দুটো আলতোভাবে ধরার চেষ্টা করা মাত্রই মীরা সচেতনভাবে হাত সরিয়ে নিল। সেই সাথে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আনমনে ছাদের কার্নিশে দাঁড়িয়ে নিচে উঠোনে খেলা করা ছেলে মেয়েগুলোর দিকে মীরা এতটাই দৃষ্টি নিবদ্ধ করলো যেন ছাদে আর দ্বিতীয় কোনো ব্যক্তি দাঁড়িয়ে নেই। মৃন্ময় তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেবল চোখ তুলে তাকালো, নিশ্চুপভাবে তাকালো। মীরা যে তাকে খুব সচেতনভাবেই চাইছে না তা মৃন্ময়ে না বুঝবার কথা নয়। সে আর কথা বাড়ালো না, হয়তো বাড়াতে পারল না। নিজেকে খুব লজ্জিত মনে হলো তার। রেবেকা বেগম খাটে বসে তসবিহ জপছিলেন। এই সময় ছাদ থেকে নেমেই মৃন্ময় বিরক্তি ভঙ্গিমায় দুহাত কোমরে গুঁজে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, আম্মা, কদিন বাড়ি ছিলাম না আর এসেই এসব কি শুনছি বলেন তো? রেবেকা বেগম তসবিহ পাশে রেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি শুনছিস? মীরার নাকি বিয়ে? হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে এবার ভালোই ভালোই পোড়ামুখীর বিয়েটা মিটে গেলেই হয়। মৃন্ময় এবার প্রচণ্ড বিরক্ত হলো। মীরা পোড়ামুখী হতে যাবে কেন? ও কোনো পোড়ার মুখী নয়। আর বিয়ে যার, তার থেকে কোনো মত নিয়েছেন আম্মা? নিয়েছেন মীরার কোনো মত? রেবেকা বেগম চোখ প্রায় কপালে তুলে বলল, ওর আবার কিসের মত? আমরা কি ওর জন্য খারাপ ছেলে ঠিক করব? তবুও আপনাদের শোনা উচিত ছিল আম্মা। রেবেকা বেগম প্রত্যুত্তরে কিছু বলতে চাচ্ছিলেন, এর মাঝেই মীরা এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমার কোনো মতামত নেই খালা, আপনারা যা ভালো বুঝেছেন সেটাই করুন। এই কথা বলে মীরা ঘর থেকে বেরোনোর পরে মৃন্ময় সাথে সাথে এসে জিজ্ঞেস করল, তুই সত্যিই রাজি? মীরা কঠিন স্বরে বলল, হ্যাঁ রাজি। তাহলে ছাদে বসে কাঁদছিলি কেন? আমার নিজের জন্য, আমার ভাগ্যের জন্য। মৃন্ময়দের বাড়িটা গ্রামের পুরাতন ধাঁচের, তবে পুরাতন বাড়ি হলেও পরবর্তীতে ভেতরের ইন্টেরিয়ার ডিজাইন বেশ আধুনিক করে নেওয়া হয়েছে। একতলা বাড়ি, তবে বাড়ির ভেতরে বেশ অনেক জায়গা। পুরনো বাড়িগুলোর মতোই চারিদিকে ঘেরা দালান আর মাঝখানে অনেকটা জায়গা জুড়ে উঠোনো রয়েছে। সামনের লনটাও বেশ সাজানো গোছানো, কিন্তু সমস্যা একটাই, জয়েন্ট ফ্যামিলি হওয়াতে বাড়িতে ঘরের সংখ্যার তুলনায় মানুষের সংখ্যা বেশি। ফাঁকা রুম বলতে মাত্র একটাই অবশিষ্ট আছে, যেটাতে মীরা থাকছে কিছুদিন হলো। তবে প্রথম থেকেই মীরার মনে হয়েছে এই রুমটা অন্য কারো জিনিসে ঠাসা একদম। বাড়ির অন্য কোনো রুমের সাথে এই রুমের জিনিসপত্রের খুব একটা মিল নেই। যদিও মীরা বেশ কয়েক বছর আগে যখন এখানে এসেছিল এই রুমটা এমন ছিল না। এখন এখানে ফিজিক্স, মেটাফিজিক্স, এগ্রিকালচার সহ আরও প্রচুর বইপত্রে ঠাসা, যা খুব সম্ভবত এই বাড়ির কেউ পড়ে না। তাছাড়াও আছে খাতা ভর্তি স্কেচ, আঁকি বুকি, এমনকি ছোটদের কমিক্স, গল্প আর কবিতার বই, সাথে বিভিন্ন কার্টুন ছবির আঁকিবুকি। কৌতূহলবশত সে তন্ময়ের বোন নিতুর কাছে এ ব্যাপারে জিজ্ঞেসও করেছিল। নিতু বলেছে এখানে তন্ময় ভাইয়ের একজন বন্ধু এসে প্রায় থাকে। নিতু আর তন্ময় হচ্ছে মৃন্ময়ের বড় চাচার ছেলে মেয়ে। মীরা জিজ্ঞেস করেছিল উনি এসে এখানে থাকেন কেন? মিতুল ঠোঁট উল্টে উত্তর দিয়েছিল, কি জানি, তোদের বাড়ি এসে দিনের পর দিন থাকে অথচ জানিস না।
কি করে জানবো? উনি তো সারাদিন পড়ে পড়ে ঘুমোয় আর ভাইয়ার সাথে কি সব প্রজেক্টের কাজ নিয়ে আলোচনা করে। তবে ওনার কাছে একটা যন্ত্র আছে, রাত্রের বেশিরভাগ সময় আকাশের গ্রহ নক্ষত্র দেখে। তবে এবার অনেক দিন আসেনি, প্রায় বছর হবে। জ্যোতিষী নাকি? হতেও পারে। বেশ ইন্টারেস্টিং তো। মীরা দুই ভুরুযুগল উঁচিয়ে বেশ বুঝদার অভিব্যক্তি প্রকাশ করলো। ওদিকে ছেলেপক্ষ থেকে অফিসিয়ালি ভাবে মীরাকে দেখতে আসবার তোড়জোড় শুরু হয়ে গেল। সবাই চাচ্ছিলেন মীরার বিয়েটা এই বাড়িতেই সম্পন্ন হয়ে যাক। যেহেতু নিজের এলাকায় অদ্ভুত একটা কানাঘুষা চলছিল, তাই মীরার মায়েরও ইচ্ছে ছিল বোনের বাড়িতেই এবার কোনো বাধা ছাড়া ভালোই ভালোই সবকিছু মিটে যাক। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যায় তারা মীরাকে দেখতে আসবে। অন্য সকলের সাথে মৃন্ময় সকাল থেকেই ব্যস্ত। সে বাজার থেকে শুরু করে অন্যান্য সবকিছুই তদারকি করছিল বেশ ভালোভাবেই। সে আসলে মীরার উপর জেদ করেই এসবে ব্যস্ত থাকার চেষ্টা করছিল। সেই ছোটকাল থেকে মীরাকে পছন্দ তার। অন্য কাজিনদের মতো মীরাকে কখনো খালাতো বোনের নজরে দেখেনি সে। কতভাবেই না তা মীরাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মীরার মধ্যে কখনো তেমন কোনো আগ্রহ দেখেনি সে। কিন্তু মীরা কি বোঝে না, নাকি বুঝেও না বোঝার চেষ্টা করে, নাকি মৃন্ময়কে সে আদৌ কোনোদিন ভাই ব্যতীত অন্য কোনো চোখে দেখেনি? মীরা কি অন্য কাউকে পছন্দ করে? কত ভাবনাই না খেলে যায় মৃন্ময়ের মনে। নিতু বিকেল থেকেই এত সাজুগুজু করছে যে মীরার মনে হচ্ছে যেন নিতুকেই আজ পাত্রপক্ষ দেখতে আসবে। এই মেয়েটা এমনই, বেশ সরল সিধে, মনের ভেতর থাকা কথাগুলো গড়গড় করে বলে দেয়, আর সেই সাথে সবসময় সেজেগুজে থাকতে ভীষণ পছন্দ তার। নিজে ইচ্ছে মতো সাজবার পর নিতু মীরাকেও বেশ সাজিয়ে দিল। মীরা বারবার বলছিল তার এত সাজতে ভালো লাগে না, কিন্তু কে শোনে কার কথা। এর মধ্যে একটা বাজে কাণ্ড ঘটে গেল। বিকেল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। সন্ধেবেলা তো বজ্র মেঘে আর পানিতে যেন সন্ধি জুড়ল। এই বৃষ্টিতে গ্রামে এমনিতেই ইলেকট্রিসিটি আশা করা দুরূহ, তার মধ্যে বাড়ির জেনারেটর স্টার্ট নিচ্ছে না কোনোভাবেই। ওদিকে বাড়িতে মেহমান আসার কথা সন্ধ্যার পরপরই। সবকিছু সামলে উঠতে সবাই যেন হিমশিম খাচ্ছিল। মীরার খালার মনে এবারও দুশ্চিন্তার ছাপ। তবে মীরার এসবে কেন কোনো কিছু যায় আসে না। তার বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল একদিক থেকে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। ছেলেপক্ষ হয়তো আর আসতে পারবে না। পাত্রপক্ষ এবারেও না এলেই তার দুঃখ পাবার কথা, অথচ তার ভেতর কেমন যেন প্রাণোচ্ছলতার শিহরণ বয়ে যাচ্ছে। বহুদিন পর জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে মনের অজান্তেই মন কেমন গুনগুন করছিল। মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, জানি নে কিছুতেই কেন যে মন লাগে না। তবে আসার কথা এই বৃষ্টিবাদল মাথায় করেই পাত্রপক্ষ এলেন। মোমবাতির আলোতেই পাত্রের মায়ের মীরাকে এতই পছন্দ হলো যে তিনি মীরাকে একটি আংটিও পরাতে উদ্ধত হলেন। ঠিক এমন সময় দরজায় বেশ জোরে কড়া নাড়াবার আওয়াজ পড়ল। স্বভাবতই এই অন্ধকারে সবার মনোযোগ আকর্ষণ করল সেই শব্দ। কেউ একজন দরজা খুলে দেবার পর মূর্তিমান সেই অবয়ব সামনে এলো। এক কাঁধে ট্রাভেল ব্যাগ, অন্য কাঁধে টেলিস্কোপ ব্যাগ, আর তার সাথে লম্বা লেন্স সহ ক্যামেরা। ভিজে চুপচুপে সাদা শার্ট, স্পষ্টত মেদহীন শরীর, চুল বেয়ে এখনো টপ টপ পানি পড়ছে। দুপায়ের হাঁটু পর্যন্ত প্যান্ট মোড়ানো। বাড়ির ভেতরে ঢুকেই যেন ভ্যাবাচাকা খেয়ে গেল সে। ড্রয়িং রুম ভর্তি লোক দেখেই মাথায় হাত দিয়ে চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে বলল, যা বাবা, এ তো দেখছি বিয়ে বাড়ি। নিতু উৎসাহে দাঁড়িয়ে বলল, আরে দীপ্র ভাইয়া, এতদিন পর। দীপ্রর মুখে এমন ভাবে একটি হাসির রেখা ফুটে উঠল যেন সে বিশাল বড় একটা ভুল করে ফেলেছে। এখন সে লজ্জিত। এরপর একটা হাঁচি দিয়ে বলল, চলে এলাম, কিন্তু মনে হচ্ছে ভুল সময়ে এসে পড়েছি। এর সাথে সাথে আরেকটা হাঁচি। তারপর কোনো মতে নিজেকে সামলে বলল, আমি বরং যাই। তন্ময় এগিয়ে এলো, বলল, ঢং করার আর জায়গা পাও না? এসেই যখন পড়েছ, বিনা বেতনে এমন খাটুনিকে আর ছাড়ছি না। এই তো সামনেই বাড়িতে বিয়ে। আমি, তুই আর মৃন্ময়কেই সব দায়িত্ব সামলাতে হবে। চলে যেতে উদ্যত হওয়া দীপ্র হঠাৎ থেমে মাথা ঘুরিয়ে বলল, ভেবে বলছিস তো? এখানে ভাবাভাবির কি আছে? আমি কিন্তু ফ্রি বাড়ির কোনো কাজ করব না। রিমেম্বার দ্যাট ইউ মাস্ট পে ফর ইট। সবাই বাসার ঘরে ব্যস্ত হয়েছিল গেস্টদের নিয়ে। ওদিকে দীপ্র সোজা চলে গেল এ বাড়ির গেস্ট রুমে। এখানে এলে দীপ্র এই রুমটাতেই থাকে। তবে এটা যে আপাতত মীরার জন্য বরাদ্দ তা সে জানত না।
গোসল সেরে নেওয়া দরকার। বৃষ্টির পানি শরীর আর কিছুক্ষণে থাকলে জ্বর এসে পড়তে পারে। ওদিকে মীরার আংটি পরানো বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। সবকিছু শেষে মীরা নিজের জন্য বরাদ্দকৃত ঘরে ঢুকেই বেশ চমকে গেল। অন্ধকারে কোনো পুরুষালী কণ্ঠ গুনগুন করছে, তুমি সুখ যদি নাহি পাও, সুখেরও সন্ধানে যাও। হঠাৎ হ্যারিকানের আলোয় মীরার দিকে চোখ পড়তেই অপ্রস্তুতভাবে থেমে গেল, যেন খুব চমকে উঠেছে। সবেমাত্র বাথরুম থেকে গোসল সেরে যে বেরোলো তার শরীরে সেই চিহ্ন স্পষ্ট। দীপ্র চমকে গিয়ে হাতের কাছে থাকা ভেজা ময়লা শার্টটাই কোনো মতে গায়ে জড়িয়ে নিল। বিস্ময়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আমি জানতাম না আপনি এসেই ঘরের দখল নিয়ে নিয়েছেন। দীপ্র তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বলল, আপনি না চাইলে দখল ছেড়ে দেব। মীরা ওর দিকে না তাকিয়েই বলল, আমার চাওয়া না চাওয়ার উপর ভিত্তি করে এই দুনিয়ায় কিছুই চলে না। আমি আমার জিনিসপত্রগুলো নিয়েই চলে যাব, মিতুর রুমে শিফট হয়ে যাব। দীপ্র এবার আফসোসের ভঙ্গিমায় বলল, আপনাকে খুব ঝামেলায় ফেললাম। ঝামেলা তো আমি নিজেই, আপনি আর নতুন করে কী বা করলেন? মীরা দীর্ঘশ্বাস ফেলল। মীরা নিজের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল। দীপ্র অন্ধকারে একটা সিগারেট ধরালো, এরপর আস্তে করে ডাকলো, এই যে শুনুন। মীরা গতি থামালো। বলুন, আপনি এই বিয়েতে রাজি নন তাই না? আপনাকে ওরা জোর করে বিয়ে দিচ্ছে? এমন কিছু বলেছি কি? আমার অবজারভেশন পাওয়ার খুব স্ট্রং, তাছাড়া আমি চোখ পড়তে পারি। তা কি লেখা আছে আমার চোখে? আই থিঙ্ক ইউ হ্যাভ ফল ইন লাভ উইথ সামবডি এলস। মীরা কিছুটা চমকিত হলো, কিন্তু বুঝতে না দিয়ে বলল, আপনি লিমিট ক্রস করে ফেলছেন। এ কথায় দীপ্রর মধ্যে কোনো ভাবান্তর হলো না। সিগারেটে আরেকটা সুখো টান দিয়ে মীরার হাতের দিকে তাকিয়ে বলল, বিয়েটা আপনার ইচ্ছের বিরুদ্ধে দিচ্ছে বলেই আপনি আংটিটা এরই মধ্যে খুলেও ফেলেছেন। এত যত্নের জিনিস মেয়েরা সহজে খোলে না। মীরা আবারও চমকে গেল। এইটুকু সময় হ্যারিকানের আবছা আলোয় এটাও লক্ষ্য করেছে ভদ্রলোক? বড্ড বেশি বাজে বকবেন আপনি। মীরা বলল, যা বাবা, এখানে বাজে কি বকলাম? আমি কি আপনাকে আপত্তিকর কিছু বলেছি নাকি টিজিং করেছি? যত সব বাজে কথা। মীরা আর কথা বাড়ালো না, ঘরে এসে নিতুর পাশে চুপচাপ শুয়ে পড়ল। তবে সে রাতে মীরা আবার সেই স্বপ্নটা দেখতে পেল। একগুচ্ছ পলাশ ফুল হাতে সেই সাদা পাঞ্জাবি পরা সফেদ পুরুষ। মীরা সেই লাল টুকটুকে শাড়ি পরে তার অপেক্ষায় বসে আছে। সেই অস্পষ্ট চেহারার সফেদ পুরুষ আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করল, মীরা কেমন আছো তুমি? রেদওয়ানের সাথে বিয়েটা না হওয়ার পর থেকে সে এই স্বপ্নটা প্রায়ই দেখে। সেই শীতল ভারী কণ্ঠে সে শুধু একটাই কথা শুনতে পায়, মীরা কেমন আছো তুমি? মীরার অবচেতন মন বিশ্বাস করতে চায় কণ্ঠটি রেদওয়ানের। মিনিট দুয়েকের ফোন আলাপে কি কখনো কারোর জন্য প্রতীক্ষা করা যায়? নাকি যে কোনো কারণ না জানিয়ে প্রত্যাখ্যানের পথ বেছে নিয়েছিল তাকে মনের আসনে এতদিনেও যত্ন করে রেখে দেওয়া যায়? বিয়ের দিন পর্যন্ত মানুষটাকে নিয়ে কত অহেতুক ছন্নছাড়া ভাবনাই না ভেবে গিয়েছে মন। সেই মন কি আর এত সহজে তাকে পর করে দিতে চায়? হাজারো কৌতূহল রেখে কেন কিছু না কিছু বলে নীরবে হারিয়ে গেল স্বার্থপর মানুষটা? এপারের মনের গভীরে খরস্রোতা কুল কিনারা ভাঙা ঢেউ কি তাকে অজান্তেও কখনো স্পর্শ করেনি? কথাগুলো মীরার অবচেতন মনকে প্রতিনিয়ত ভাবায়, কিন্তু সচেতন মনে সে শুধুই নির্লিপ্ত। অবচেতন মন কেন মাঝে মাঝে সচেতন মনের কাছ থেকে সবকিছু আড়াল করে কে জানে। আজ নিতুকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। মীরা জিজ্ঞেস করলো, হঠাৎ এত খুশির কারণ কি? নিতু লজ্জা পেল, বলল, কিচ্ছু না। মীরা হেয়ালি করে বলল, আরে বল না। নিতু এবার মীরার দিকে পাশ ফিরে বলল, তুমি খুব লাকি আমাদের জন্য। মীরা কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলো, আমাদের জন্য মানে? নিতু এবার আরো লজ্জা পেল, আমার আর মৃন্ময়ের জন্য। মীরা হঠাৎ চকিত হলো। নিতুর কথার মানেটা কি? ওদের দুজনের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে বলে মনে হয়নি মীরার। সে অতি সন্তর্পণে জিজ্ঞেস করলো, তোরা কি রিলেশনশিপে আছিস? নিতু বিরক্ত হয়ে বলল, আরে ধুর, তোমার খালাতো ভাই যে লাজুক, মুখ ফুটে কিছু বলে নাকি? ও। মীরা ধীরে ধীরে উচ্চারণ করল। নিতু বলতেই থাকলো, এখন যতই লাজুক ছেলে সে যে চুপটি মেরে থাকুক, আমি নিতুও জানি কি করে মুখ ফুটে কথা বলাতে হয়। বিয়েটা হয়ে যাক একবার। মীরা চোখ বড় বড় করে বলল, তুই তো দেখছি হেভি ফাস্ট নিতু, বিয়ে অবধি ভেবে ফেলেছিস? নিতু প্রত্যুত্তর দেবার উত্তেজনায় উঠে বসল। শুধু কি আমি ভেবেছি, বাড়ির সবাই ভেবে রেখেছে। শুধু মিনময়টাই কোনো রেসপন্স করছে না। বারবার ওই এক কথা, আগে চাকরি বাকরি কিছু হোক, ওসব পরে ভাবা যাবে। মীরাও উঠে বসল। হ্যাঁ ঠিকই তো বলেছে। নিতু বিরক্ত হলো।
কি ঠিক বলেছে? আমাদের এত জমি জমা থাকতে তার চাকরির খোঁজই বা করতে হবে কেন? আর চাকরির জন্য অপেক্ষাই বা কেন করতে হবে? বিয়ের পরেও তো চাকরির চেষ্টা করা যায়। যত সব বাহানা করে সে। নিতু, তুই ওনাকে খুব পছন্দ করিস না রে? নিতু যেন খুব অবাক হলো। সে হো হো করে হাসতে হাসতে বলল, বারে, যার সাথে আমার বিয়ে হবে তাকে পছন্দ করব না তো কাকে করব? তাছাড়া সেও তো আমায় পছন্দ করে, কিন্তু স্বীকার করে না, এই আর কি। তাহলে তুই কিভাবে বুঝলি তোকে পছন্দ করে? নিতু উৎসাহী হয়ে বলল, তুমি জানো, কাল ওরা যখন তোমাকে আংটি পরাচ্ছিল আমি তো তোমার পাশেই বসেছিলাম। পুরোটা সময় মৃন্ময় এদিকেই তাকিয়েছিল। এতে করেই বুঝে গেলি? আরে বুঝবো না আবার? কাল আমার সাজ দেখেই সে ক্রাশ খেয়ে গেছে, ফিদা হয়ে গেছে আমার উপর। এসবে আমার এক্সপিরিয়েন্স আছে, তুমি বুঝবে না। ধর, তুই কখনো জানতে পারলি তোর ধারণা ভুল, মৃন্ময় ভাই তোকে রিফিউজ করলো, তখন কি করবি? নিতুর সরল উত্তর, এমন হতেই পারে না। ধর যদি হয়, নাটক সিনেমার মতো বিষ-টিষ কিছু খেয়ে নেব। জীবন এত সস্তা তোর কাছে? নিতু হো হো করে হাসলো, বলল, না, জীবন অনেক দামি। তুমি যেমন অবান্তর কথা বলছো, আমিও অবান্তর উত্তর দিচ্ছি। সে আমাকে কখনো রিফিউজ করতেই পারে না। এত কনফিডেন্ট? মীরা বলল, তা তো বুঝলাম, কিন্তু প্রথমে যে বললি আমি লাকি তোদের জন্য, তা কেন? কারণ আব্বা আর চাচা চাইছে তোমার বিয়ের সাথে সাথে আমাদেরও আকদ সেরে ফেলতে। নিতু কথা বলতে বলতে নিজের ওড়না আঙুলে পেঁচাচ্ছিল, যেন খুব লজ্জা পেয়েছে সে। বাহ, তাহলে তো ভালোই হয়। এই বলে মীরা আবার শুয়ে পড়ল। নিতুর সাথে যে মৃন্ময়ের বিয়ের কথা চলছে এমন কিছু কখনো বলেনি তো কেউ। খালা বা মায়ের কাছ থেকেও এমন কিছু শোনেনি কখনো। কি জানি, হয়তো এতদিন তেমন কোনো গুরুত্ব দেয়নি কেউ। কিন্তু নিতুর বোঝার কিছুটা ভুল আছে। বারবারই এমন মনে হচ্ছিল মীরার। আজ যে মৃন্ময় নিতুর দিকে নয়, পাশে থাকা মীরার দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়েছিল, এটা বিষয়ে মীরার কোনো সন্দেহ নেই। কিন্তু বয়স কম হওয়ায় নিতু বড্ড আবেগী। খুব সম্ভবত বাইরের পৃথিবী, এই রূঢ় সত্য সম্পর্কে মেয়েটার এখনো কোনো অভিজ্ঞতা নেই। টিনেজ বয়সের এই এক সমস্যা, বিবেকের চেয়ে আবেগ বেশি কাজ করে। কিন্তু সদ্য স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হওয়া মেয়েটার বিয়ের কথা এরা ভাবছেই বা কি করে? গ্রামের অধিকাংশ পরিবারই এখন এ বিষয়ে সচেতন হলেও এই পরিবারটি কি এ বিষয়ে সচেতন নয়? আর মৃন্ময়, সে তো শিক্ষিত ছেলে, সেই বা এর প্রতিবাদ করছে না কেন? ঠিক তখন তার দীপ্রর কথা মনে পড়ল। I think you are falling in love with somebody else. মীরা বুঝতে পারছিল না সে কি সত্যি কাউকে ভালোবাসে। মৃন্ময় যে মীরার প্রতি অনেক আগে থেকেই দুর্বল, তা মীরা বোঝে, বেশ ভালোভাবেই বোঝে। কিন্তু মীরার কখনো তাকে অন্য চোখে দেখতে ইচ্ছে হয়নি। মীরার কাছে সে শুধুই তার খালাতো ভাই, একজন বিশ্বস্ত মানুষ। নিজের তীব্র দুঃসময়ে পরিবারের কথা মতো শুধু তার সাথে এসেছিল এ বাড়িতে, সবকিছু ভুলে একটু ভালো থাকার জন্য। সে মৃন্ময়ের আবেগকে সচেতনভাবে এড়িয়ে গেছে। কখনো স্পষ্টভাবে তার আবেগ সংযত করার কথা বলে ওঠা হয়নি তাকে, এটা ঠিক। মীরা বলতোই বা কি করে? সে যে কোনো অনুভূতি প্রকাশের ব্যাপারে অত্যন্ত আনাড়ি, কিন্তু তার স্পষ্টভাবে এড়িয়ে চলা কি যথেষ্ট ছিল না মৃন্ময়ের মতো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের পক্ষে? বোধগম্য হবার অপর পাশের নারীটির দিক থেকে গ্রিন সিগন্যাল মিসিং। মৃন্ময় সব বুঝতো, অবশ্যই বুঝতো, তবুও সে তার একপাক্ষিক প্রেমের প্রতি আশা রেখেছি বারবার। যদি কখনো মীরার তাকে ভালো লেগে যায়, দেখতে দেখতে চলতে চলতে ভালো লাগতেই পারে, যেতে পারে কিনা। কিন্তু কে জানতো এই মেয়েটা আটকে আছে তার সেই সর্বগ্রাসী মানুষটির জন্য, যে নিজে তার সামনে কখনো উপস্থিত না হলেও প্রলয় তুলেছিল মীরার সর্বমন মস্তিষ্কে। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙার পর প্রচন্ড অস্বস্তি হচ্ছিল মীরার, গলা শুকিয়ে আসছিল। এক গ্লাস পানি খেলে বোধহয় ভালো হতো। কি আশ্চর্য, আকাশটা আজ এত উজ্জ্বল পূর্ণিমার আলোয়। জানালা দিয়ে চাঁদের আলো ফিনকি দিয়ে ঢুকছে ঘরে। ডাইনিংয়ে এসে পানি নেবার সময় দীপ্রর ঘরের থেকে খুটখাট শব্দ আসার সেদিকে নজর পড়ল তার। এত রাতেও ঘরে বাতি জ্বলছিল আর দরজাও খোলাই ছিল। ও সম্ভবত জানালা বরাবর টেলিস্কোপ সেট করছে। মীরা কৌতূহলে এগিয়ে গেল, দরজায় নক করে বলল, আসতে পারি? দীপ্র ওর দিকে না তাকিয়ে বলল, অবশ্যই। মীরা এগিয়ে গেল। তারপর মীরা টেলিস্কোপের দিকে নির্দেশ করে বলল, এতে কি চাঁদ দেখা যায়? দেখতে চান? দেখলে মন্দ হয় না। সবসময় তো দূর থেকে দেখি, আজ কাছ থেকে দেখতে চাই। আপনি খুব খুব ভালো একটা দিনে চাঁদ দেখতে চেয়েছেন মীরা। আজ পূর্ণিমা। মীরা টেলিস্কোপে চোখ রাখল। দীপ্র লেন্সগুলো ঠিকঠাক করতে করতে বলল, পূর্ণিমার বিশেষত্ব কি জানেন?
পূর্ণিমার রাতে মানুষের ধারণ ক্ষমতা বা অন্তর্গামী ক্ষমতা সবচেয়ে প্রবল থাকে। পৃথিবীর পৃষ্ঠের সাথে চাঁদের মধ্যাকর্ষণ টান এতটাই প্রবল থাকে যে মানব শরীরও এর সাথে উদ্বেলিত হয়। নিজের অজান্তেই আমরা প্রচন্ড টান অনুভব করি প্রিয় কিছুর উপর, আর সেই সাথে নিজেদের আকাঙ্ক্ষাকে তীব্র করে তোলে। হয়তো আমরা নিজেদের ডেস্টিনি খুঁজে পেতে মরিয়া হয়ে যাই ঠিক সেই জন্যই। মীরা টেলিস্কোপ থেকে চোখ সরিয়ে বলল, মনে হচ্ছে কোনো সাধু বাবার কাছে এসেছি। তবে কি আমায় অসাধু মনে হচ্ছে? এতদিন তো আমি নিজেকে সাধু হিসেবেই জানতাম। মীরা বিরক্ত হলো, আপনার জন্য ঠিকঠাক দেখতেই পারলাম না। সুন্দর কিছু উপভোগ করার সময় এত জটিল কথা বলতে নেই। চাঁদ তো সবাই দেখে, ওর সৌন্দর্যে এখন আর উপভোগ করার মতো কিছুই পাই না। আপনার বরং অন্য কিছু দেখাই। ডিপ্র মীরাকে আকাশের সপ্তর্ষি মণ্ডলের দিকে তাকাতে নির্দেশ করল। মীরা দেখতে পেলে উত্তর আকাশে একটি সারিতে 7টি জলজল নক্ষত্র। মীরা বলল, খুব সুন্দর, ওরা 7 জন কি আজীবন মিলেমিশে থাকে? ডিপ্র হাসলো, এখানেই তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। ওরা কিন্তু আসলে 7 জন নয়। মীরা অবাক হলো, তবে ওখানে মোট 8 জন আছে। কিভাবে? একটু খেয়াল করলে দেখো, এখানে বলিষ্ঠ নামের নক্ষত্রের পাশে আরো একটা ছোট্ট নক্ষত্র চুপি চুপি থাকে। ওর নাম অরুন্ধতী। বশিষ্ঠ ওকে শতকোটি বছর ধরে খুব যত্নে নিজের পাশে আগলে রাখছে। মীরা মুগ্ধভাবে বলল, ভালোবাসার জিনিস তো এমনভাবেই আগলে রাখতে হয়, খুব যতনে, নিজের ভেতর আগলে, খুব আড়াল করে। ডিপ্র ওর সামনে সোজাসুজি দাঁড়ালো, শীতল স্বরে বলল, আপনি বুঝি অরুন্ধতী? মীরার ঘোর কাটল, চোখে জল চলে এলো, তড়িঘড়ি করে ঘর থেকে বেরোলো। ডিপ্র পেছন থেকে চেঁচিয়ে বলল, ভয় পাবেন না, আমি নিজেকে বশিষ্ঠ দাবি করছি না। মীরার মনে হলো এই মানুষটা কেমন যেন আগুনের মতো। পতঙ্গকে আকৃষ্ট করবার একটা অদ্ভুত ক্ষমতা আছে। পুড়ে মরতে না চাইলে দূরে থাকতে হবে, অবশ্যই দূরে থাকতে হবে। মীরার আকদের ডেট খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে গেল। সেই সাথে মৃন্ময় আর নিতুর আকদও একই দিনে ঠিক হলো। কিন্তু এর মধ্যে একটা ঝামেলা বেঁধে বসলো। মৃন্ময় জানালো আগামী 2 সপ্তাহ পরেই সে দেশ ছাড়ছে। পিএইচডির জন্য কানাডায় ডাক পেয়েছে। ইচ্ছে করে সবকিছু ফাইনাল হবার আগেই বাড়িতে কিছু জানায়নি। এই 15 দিনের মধ্যে তার পক্ষে বিয়ের ঝামেলাতে জড়ানো সম্ভব নয়। আর নিতুর সাথে তো নয়ই। নিতুকে স্ত্রী হিসেবে তার পক্ষে গ্রহণ করা কখনোই সম্ভব নয়। এই কথা শুনে নিতু কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সারাদিন চুপচাপ ছিল। হঠাৎ মাঝরাত্রে প্রচন্ড গরমে মীরার ঘুম ভাঙল। তার সামনে সিলিং ফ্যানে ছটপট করে ঝুলতে থাকা নিতুর দেহ প্রতীয়মান মীরার সামনে। মীরা তৎক্ষণাৎ চেঁচিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে ডাকলো, সেই সাথে নিজেও দৌড়ে গিয়ে নিতুকে ধরবার চেষ্টা করলো। তবে আসার কথা ওর ভাই তন্ময় এসে নিতুকে দ্রুত নামানোর পরে দেখা গেল এখনো পালস চলছে খুব ধীরে। ওকে হাসপাতালে নেওয়া হলো খুব দ্রুত। খুব বেশি দেরি হয়নি বলে নিতু এই যাত্রায় বেঁচে গেল। এমন পাগলামি কেউ করে? এইটুকুনি মেয়ে হয়ে কি ভয় পাইয়ে দিয়েছিলে সবাইকে, একেবারে হরর মুভির ফিল পাইয়ে দিয়েছিলে। দীপ্র লক্ষ্য করলো তার কথায় নিতু হাসার চেষ্টা করছে। তারপর সে আবার বলল, তা যার জন্য কষ্ট করে মরতে গেলে এসব করে তার কি দিনরাত কিছু থামিয়ে দিতে পেরেছ? এবার নিতু চুপচাপ তাকিয়েছিল, খুব ধীরে শ্বাস চলছিল। দীপ্র আবার বলল, নিতু তুমি জানো আমি ভাগ্যে প্রচন্ড বিশ্বাসী। আমাদের ইচ্ছা শক্তি আমাদের ভাগ্যকে বহুদূর নিয়ে যেতে পারে। আর ভুল মানুষের প্রতি আবেগ সেই পথের গতিরুদ্ধ ছাড়া কিছুই করে না। দীপ্র হয়তো আরও কিছু বলতো, কিন্তু নিতুর দৃষ্টি দরজার দিকে ক্রমশ সরে যাওয়ায় সেও পেছনে ফিরে তাকিয়ে দেখল তন্ময় কেবিনে প্রবেশ করছে। দীপ্র উঠে দাঁড়ালো। তার মনে হলো এই সময়টা একান্ত ওদের 2 ভাই বোনের মধ্যে বোঝাপড়ার সময়। এখানে বহিরাগত হিসেবে না থাকাই শ্রেয়। দীপ্রকে উঠে যেতে দেখে তন্ময় বলল, কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি, তোরা কথা বল। তন্ময় ওকে আটকালো, যার দরুন দীপ্র পাশেই চেয়ার টেনে নিয়ে চুপচাপ বসেছিল। তন্ময়কে দেখে নিতুর পক্ষে আর কান্না আটকানো সম্ভব হলো না। তন্ময় ওর মাথায় একটি হাত রাখলো, আরেক হাতে নিতুর হাত শক্ত করে চেপে ধরল। বোনকে অস্বস্তি দিয়ে বলল, বোকা মেয়ে একটা মৃন্ময়ের বদলে 100টা মৃন্ময় এনে দেব, চলবে? তুই শুধু সুস্থ হয়ে বাড়ি চল। নিতু আরো জোরে কান্না শুরু করলো। বাড়ি গেলে আব্বা বকবে না তো? তন্ময় তার বোনের চুলে বিলি কাটতে কাটতে বলল, আব্বা কিছুই বলবে না, আমি আছি না। নিতু কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে বলল, আমি আসলে আম্মার কাছে যেতে চেয়েছিলাম। এই পৃথিবী বড্ড অসহ্য লাগছিল। দীপ্র এবার মুখ খুলল, বলল, তা তোমার আম্মা বুঝি স্বর্গ থেকে তোমার ঘরের সিলিং ফ্যান পর্যন্ত মই নামিয়ে দিয়েছিল, আর তুমি গলায় দড়ি বেঁধে তা বেয়ে উপরে উঠেছিলে?
তন্ময় হেসে বলল, এই নিতু, তুই মই বেয়ে অতদূর উঠতে পারতিস? মাঝপথেই তো কান্না শুরু করতি। তখন বাবা আমি কিন্তু তোকে নামাতে যেতাম না অত কষ্ট করে। নিতু খিলখিল করে হেসে উঠল, বলল, তোমরা দুজনেই খুব আজগুবি কথা বলো। দীপ্র হাসতে হাসতে ভেঙচি কেটে বলল, আর তুমি খুব আজগুবি কাজ করো। নিতু হঠাৎ শক্ত হলো, বলল, আমি যদি মরে যেতাম? তন্ময় কিছু বলতো তার আগেই দীপ্র ওকে থামিয়ে দিয়ে বলল, তুমি মরতে না। যারা সত্যিকারে সুইসাইড করতে চায় তারা একা ঘরে চুপি চুপি এসব করে। কিন্তু আমি আশায় তো তোমার একা থাকা হচ্ছে না, আর তুমি এসব করেছো এমন একজন মেয়েকে ঘরে রেখে যার ঘুম খুবই পাতলা। সে 2-1 ঘন্টা পরপরই ঘুম থেকে জেগে ওঠে আর তারপর ভূতের মতো এখানে ওখানে ঘুরে বেড়ায়। ওকে ফাঁকি দিয়ে মরতে তুমি পারতে না। তন্ময় অবাক হলো, মীরার কথা বলছিস? ওর ব্যাপারে এত কিছু জানিস কি করে? দীপ্র হাসলো, আরে এত সিরিয়াস হবার কিছু নেই। মেয়েটা কিছুদিন আগে প্রায় মাঝরাতে আমার রুমে এসেছিল টেলিস্কোপ দেখতে। তখন টুকটাক কথা হয়েছে এই আর কি। আর তাছাড়া আমি তো প্রায় সারা রাত জেগেই থাকি, আর ওকে মাঝরাতে ভূতের মতো হাঁটাহাঁটি করতে প্রায়ই দেখি। সি ইজ সাচ এ লোনলি গার্ল। তন্ময় একটু গভীর হয়ে বলল, দীপ্র, তুই কি ওকে নিয়ে কিছু ভাবছিস? আমি কিন্তু তোকে চিনি। ওর সাথে টাইম পাসের চিন্তাও করিস না। মনে রাখিস ও কিন্তু অন্য কারোর ফিয়ন্সে। দীপ্র উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, মনে রেখেছি। তারপর মনে মনে বিড়বিড় করলো, একদম মনের ভেতর দিকটায় রেখেছি। নিতুর এমন একটা খবর পেয়ে মৃন্ময় ছুটে না এসে পারেনি, যদিও সে তার প্রত্যাখ্যানের কথা জানিয়েই ঢাকা চলে গিয়েছিল। এসেই কেবিনের দরজায় মীরাকে দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালো মৃন্ময়। ওকে দেখে মীরা প্রচন্ড ক্ষোভ নিয়ে বলল, কি করে পারলেন মৃন্ময় ভাই? মৃন্ময় অবাক। সে বলল, কি করেছি আমি? মীরার ক্ষোভ এবার তার চোখে মুখে আরো স্পষ্ট। বলল, তা আপনি নিজেই ভালো জানেন। এবার মৃন্ময় কিছুটা রেগে গেল। না, জানি না। আমি একজন স্বাধীন মানুষ হিসেবে নিজ ইচ্ছায় কাউকে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করবার অধিকার নিশ্চয়ই আমার আছে। অবশ্যই সে অধিকার আছে, কিন্তু ওইটুকু একটা মেয়ের মনে দিনের পর দিন মিথ্যে আশা জোগানোর অধিকার নিশ্চয়ই আপনার নেই। আমি কি নিতুকে সরাসরি কোনোদিন কিছু বলেছি? কখনো বলেছি কি তাকে আমি পছন্দ করি? তুই তো অন্তত ভালো করেই জানিস আমি তোকে পছন্দ করি। অস্বীকার করতে পারবি তুই কখনো আমার ফিলিংসটা বুঝতে পারিসনি? মীরা এবার রাগ কমিয়ে একটু স্থির হবার চেষ্টা করলো। এটাই তো আপনার সবচেয়ে বড় সমস্যা মৃন্ময় ভাই। আপনি স্পষ্ট করে কিছুই বলেন না। সবসময় অন্যদেরকেই কেন সবকিছু বুঝে নিতে হবে? নিতুকে কেন বুঝে নিতে হবে আপনি ওকে চাইছেন না? আপনার জীবনে আর তার বিপরীতটা আমাকেই কেন বুঝে নিতে হবে? আপনি আপনার চাওয়াগুলো স্পষ্ট করে বলতে পারতেন না? আসলে আপনি সবসময় ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করেন। যুক্তির খাতিরে বলছি, আমার তো বিয়ের ডেট পরপর 2বার ফিক্সড হয়ে গেল। কই একবারও তো আপনি দাবি নিয়ে দাঁড়ালেন না। আর নিতুকে আপনি চূড়ান্ত পর্যায়ে এসে অস্বীকৃতি জানালেন, যেখানে বাড়ি শুদ্ধ সকলেই আপনাদের বিয়ের ব্যাপারে বছরের পর বছর ধরে ভেবে রেখেছে। কই শুরুতেই তো চাইলে আপনি সাপ জানিয়ে দিতে পারতেন আপনি রাজি নন। তা না করে আপনি বাহানা করেছেন। মেয়েটা এই সুযোগে কত কিনা স্বপ্ন দেখে ফেলেছে। আর একটা বিষয় স্পষ্ট করে বলতে চাইছি, আমার আপনার প্রতি বিন্দুমাত্র ফিলিংস নেই এবং কখনো ছিলও না। আপনি নিজেও বুঝতে পারেন আমি আপনাকে সচেতনভাবে কতটা এড়িয়ে চলি। তারপরও আপনি। মীরা আবারও বিরক্তি সুরে বলে, আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমাদের আর এসব ব্যাপারে কথা না বলাই বেটার। মৃন্ময় শান্তভাবে বলল, মানছি আমার দোষ আছে, কিন্তু নিতু এত ডেসপারেট হবে কল্পনা করিনি। হয়তো একই বাড়িতে থেকেও ওকে আমি চিনতে পারিনি। এর মধ্যেই দীপ্রকে কেবিন থেকে বেরোতে দেখে ওরা থেমে গেল। দীপ্র যেন মৃন্ময়কে দেখেইনি এমন একটা ভাব করে মীরাকে জিজ্ঞেস করলো, আপনি কি বাড়ি ফিরবেন? আমি একটু ওদিকেই যাচ্ছি, আপনি চাইলে ড্রপ করতে পারি। মৃন্ময়ের দিকে একবার তাকিয়ে মীরা বলল, চলুন। পার্কিং জোন থেকে বাইক বের করে নিয়ে মীরার সামনে এসে পেছনের সিটে বসবার ইঙ্গিত করলো দীপ্র। মীরা উঠে বসতেই জিজ্ঞেস করলো, বাইকে চড়বার অভ্যেস আছে তো? মীরা বলল, ভয় পাবেন না, অভ্যেস আছে। সাবধানে বসুন, প্রয়োজনে আমার কাঁধ ধরতে পারেন। মীরা প্রথমে হাত না দিলেও গ্রামের ভাঙাচোরা রাস্তায় ব্রেক কষবার সময় নিজেকে বাঁচাতে তাকে দীপ্রর কাঁধে হাত রাখতেই হলো। ওদিকে মৃন্ময় নিতুর কেবিনে প্রবেশ করতেই তন্ময় ওর দিকে তেড়ে এলো। তন্ময় কিছু করবার আগেই নিতু বলল, ভাইয়া আমার ওর সাথে কথা আছে, তুমি বাইরে যাও। তন্ময় বেরোতেই নিতু স্বাভাবিকভাবে বলল, আপনার ফ্লাইট কবে? মৃন্ময় ওর কথার উত্তর দিল না। বলল, নিতু আমি তো স্বাভাবিকভাবে রিফিউজ করেছিলাম,
এত কিছু ভাবিনি, আর তোকে নিয়ে এত ভাবনাও আমার কোনোদিন ছিল না। কিন্তু তুই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস বুঝতে পারিনি। আমি চাই না এই একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারটা ভেঙে যাক। তাই আমি পরিবারের সিদ্ধান্তটাই মেনে নিতে চাই। আমি জানিয়ে দেব তোকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। নিতু হাসল। তুমি ওসব নিয়ে ভেবো না, এখন আমার সিদ্ধান্তই আমার পরিবারের সিদ্ধান্ত। তোর সিদ্ধান্ত কি? দ্বিতীয় জীবন পেয়েছি, এই জীবনে শুধু আত্মপ্রেমে নিমগ্ন হতে চাই। কথা দিচ্ছি আর উল্টোপাল্টা কিছু করব না। নিতু চুপচাপ। মৃন্ময় আবার বলল, আমায় বিহীন বাঁচবি? মরতে যখন পারিনি অবশ্যই বাঁচব। মৃন্ময় উঠে দাঁড়ালো, যাবার পথে বলল, ভালো থাকিস নিতু। নিতু বলল, তুমিও। হঠাৎ থেমে মৃন্ময় বলল, একটা কথা মনে রাখবি, তোরা সবাই আজ হয়তো আমায় ভুল বুঝছিস, কিন্তু আমি কখনো তোর খারাপ চাইনি নিতু। আমি তোকে জন্ম থেকে দেখছি, এইটুখানি ছিলি। আমি তোকে এখনো সেই ছোট্ট নিতুই ভাবি। আমি সবসময় চাই তুই ভালো থাকিস। আমি আমার নিজের মনের সাথে অনেক বোঝাপড়া করেই বুঝতে পেরেছিলাম আমি কখনো তোর প্রত্যাশা পূরণ করতে পারতাম না। আমি তোকে ঠকাতে চাইনি নিতু। মনকে মানিয়ে নিয়ে এক ছাদের নিচে হয়তো থাকতে পারতাম, কিন্তু মৃন্ময় আর কোনো কথা বলতে পারল না। পথ চলতে চলতে মীরা দীপ্রকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি করেন? দীপ্রর সহজ স্বীকারোক্তি, এই যে বাইক চালাই। মীরা বলল, উফ, সে কথা বলিনি। পেশায় কি করেন? কি নিয়ে পড়াশুনো করেছেন? একটা এগ্রি ইঞ্জিনিয়ারিং পাশের সার্টিফিকেট আছে। বাংলাদেশ কৃষি বিদ্যালয় থেকে বেরিয়েছি কিছুদিন আগে, কিন্তু পেশায় আর ওদিকে এগোয়নি। এই ভবঘুরের মতো ঘুরে বেড়াই। এখানে এসে গ্রামের মানুষজনকে চাষবাসের কিছু আইডিয়া দিই, সাহায্য করি। কৃষিতে টেকনোলজি যতদিন না বাঙালি প্রপার ইউজ করতে পারবে ততদিন তো আসলে দেশটার উন্নতি হবে না। আমরা যদি রুট লেভেল এগিয়ে না আসি তো কারা আসবে? তন্ময় ভাই তো প্রজেক্ট করছে গ্রামের কৃষকদের নিয়ে, শুনেছি। হ্যাঁ, ওটাতেই পার্টনার হিসেবে আছি আর কি। বাড়ি থেকে কোনো চাপ দেয় না। এভাবে নিজের কেরিয়ার নষ্ট করে গ্রামে এসে দিনের পর দিন পড়ে থাকছেন। আপনি চাইলে দেশের বাইরে যেতে পারেন স্কলারশিপ নিয়ে। দীপ্র সজোরে হাসল। বাড়ি? আমার কোনো বাড়ি নেই। একটা বাড়ি অবশ্য ছিল, সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি বহিরাগত। সেটা হোক কারো মন বা কারো গাড়ি, সবখানেই আমি বহিরাগত। মীরার হঠাৎ খুব খারাপ লাগলো। মনে হলো প্রায় অপরিচিত একজনকে এইভাবে প্রশ্ন করাটা উচিত হয়নি। ওর কথাগুলো শুনে কেমন শূন্যতা ঘিরে ধরলো চারপাশ। দীপ্রও হঠাৎ কেমন চুপ হয়ে গেছে। দুদিন পর নিতু বাড়ি ফিরল। ওকে দেখেই মনেই হচ্ছে না কিছু হয়েছে। কিভাবে নিজেকে সামলে নিল কে জানে। সেদিন হসপিটালে নিতুর সাথে দেখা করবার পর মৃন্ময় আর বাড়ি ফেরেনি। ঢাকা গিয়েছে কাগজপত্র গোছাতে আর সাথে অন্যান্য ফর্মালিটিস পূরণ করতে। নিতু ফেরার পরেই বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। তবে দুটো বিয়ের আয়োজনের বদলে আয়োজন হচ্ছে একটি বিয়ের, মীরার বিয়ের। যদিও মীরার বাবা মা চেয়েছিলেন এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর খুব সাদামাটাভাবে সবকিছু করতে, কিন্তু এ বাড়ির মানুষজন তা মানতে নারাজ। এমনকি নিতুর আগ্রহই সবচেয়ে বেশি। ওদের কাজিনদের মধ্যে এটাই প্রথম বিয়ে। ডেকোরেশনের দিকটা নিতু আর দীপ্র বেশ ভালোভাবেই সামলাচ্ছে। তন্ময় দাওয়াতের দিকটা আর কোনো কেনাকাটা। আর মাত্র দিন 7 সময় আছে। এর মধ্যে মীরার মাও চলে এসেছেন। মীরার বাবা আসবেন বিয়ের দিন সকালে। আজ সকাল সকালেই ছেলেপক্ষ থেকে মীরার হবু 2 ননদ আর বড় যা এসেছেন। মীরাকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে যাবে। মীরা একা ওদের সাথে যেতে চাইছিল না। নিতু যদি কেনাকাটা দেখে মনে মনে কষ্ট পায়, তাই নিতুকেও বলতে ইচ্ছে করলো না। কিন্তু নিতু নিজেই তৈরি হয়ে এলো, বলল, চলো, আমারও কিছু কেনাকাটা আছে। মীরা একই সাথে অবাক হলো আবার খুশিও হলো। মাঝপথে ওদের সঙ্গে আবিদ যোগ দিল। সে গাড়িতে উঠবার সময় মীরা তাকে একবার দেখে নিল। খুবই কম ছিল সে ব্যাপ্তিকাল। এত কম সময়ে কাউকে পুরোপুরি দেখা যায় বুঝি, অথচ আর মাত্র 7 দিন পরে হয়তো আজীবন দেখতে হবে। মীরা লক্ষ্য করল পুরো পথে আবিদ তার বোন এবং ভাবির সাথে স্বাভাবিক কিছু কথা বলেছে, কিন্তু মীরার সাথে কোনো কথা বলেনি। কিন্তু ওদের সাথে কথা বলার ছলে তার দিকে তাকিয়েছে বেশ কয়েকবার। আবিদ সুঠাম সুপুরুষ, বাহ্যিকভাবে অপছন্দের কিছুই নেই। কেনাকাটার সময়ও তারা মীরার ইচ্ছেকেই বেশি প্রাধান্য দিয়েছে, যদিও মীরা এসবে কোনো এক অজানা কারণে কোনো আগ্রহ বোধ করছিল না। নিতুই পছন্দ করিয়ে দিচ্ছিল। তবে আবিদের পোশাক কেনার সময় নিতু মীরাকে আরেক পাশে সরিয়ে এনে বলল, তুমি আরেকটা পাঞ্জাবি পছন্দ করো। মীরা কৌতূহলী দৃষ্টিতে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কেন? নিতু বলল, দরকার আছে। মীরা এবার বিরক্ত হলো কিছুটা। আমাদের পক্ষে থেকে তো কেনাকাটা শেষ।
আবিদের জন্য দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে, আবার ওরাও তো নিচ্ছে, আবার কি দরকার? নিতু এবার চোখ রাঙালো, বলল, তুমি বেশি বোঝো, দীপ্র ভাইয়ার জন্য নিচ্ছি। মীরা এবার লজ্জা পেল। আসলেই তো, বাড়ির সবার জন্য কেনাকাটা হয়েছে, দীপ্রর কথা একবারও কারো মনে পড়ল না। দীপ্র নিজেও যে ছন্নছাড়া, মনে হয় না নিজের জন্য কিছু নিয়েছে। আর বেচারা তো জানতেও না যে এই বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে। নিজের কাজে এসে হুট করে ফেসে গেছে। অবশ্য কেনাকাটার সময় তন্ময় ভাই সাথে থাকলে অবশ্যই মনে করিয়ে দিত, কিন্তু সেদিন তন্ময় ওদের সাথে ছিল না, মৃন্ময় ছিল। কিন্তু ও বা অন্য কারোর মতোই হয়তো দীপ্রর কথা মনে ছিল না কারোর। তারপর আবার নিতুকে নিয়েই তো কদিন দৌড়ঝাঁপ করতে হলো। মীরা বেশ পছন্দ করে দীপ্রর ছিমছাম শরীর ফিট হবে এমন একটা পাঞ্জাবি নিল। এরপর মীরাই বিলটা পে করলো। যদিও আবিদ খুব জোরাজুরি করছিল। নিতু বলল, আসলে এটা আমাদের এক বন্ধুর জন্য নিচ্ছি, বিয়ে উপলক্ষে ওকে একটা গিফট করতে চাই। কেনাকাটা শেষে ওরা একটা রেস্টুরেন্টে বসলো। মীরা আর আবিদ এক টেবিলে, বাকিরা একটু দূরে টেবিলে বসলো। খাবার অর্ডারের সময় মীরা কিছু খেতে চাইছিল না বলে আবিদ শুধু শুধু দুটো কোল্ড কফি আর হালকা স্ন্যাক্স অর্ডার করলো। খেতে খেতে আবিদই প্রথম কথা বলতে শুরু করলো। সবকিছু আপনার জন্য খুব তাড়া হয়ে যাচ্ছে, তাই না? মীরা নিচের দিকে তাকিয়েই বলল, তেমনটা নয়। আপনার কি আমার ব্যাপারে কিছু জানার আছে? সেটা জোকেরও বিষয় হতে পারে। ফিল ফ্রি, আস্ক। জানার নেই, তবে জানানোর ইচ্ছে আছে আপনার ব্যাপারে। জি, আপনার বলতে আপত্তি না থাকলে আমার শুনতে আপত্তি নেই। আপনার সঙ্গে বিয়ে ঠিক হবার আগে আমার অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিনই সে আবিদকে থামিয়ে দিল। বলল, এই ব্যাপারটা জানি, আমার এই বিষয়ে কোনো আগ্রহ বা আপত্তি কিছুই নেই। এটা খুব নর্মাল একটা বিষয়, আর এটা মনে এতদিন ধরে মনে রাখারও কিছু নেই। মীরা চোখ বন্ধ করলো, কিন্তু আমি মন থেকে সরাতে পারিনি ব্যাপারটা। আমি তার নামে মেহেদি পড়েছিলাম, কোণে সেজেছিলাম, তার প্রতীক্ষায় ছিলাম। মেহেদির রং মুছে গেছে, কিন্তু আমি ওই স্মৃতিতেই আটকে আছি। আবিদ এবার একটু সময় নিল, তারপর বলল, দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট। সত্যি বলতে আমারও অতীত আছে। আমিও আমার প্রথম প্রেমকে কখনো ভুলতে পারিনি। ওর যখন অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেল, ভেবেছিলাম বুঝি ওর শূন্যতায় আমি মরেই যাব। কিন্তু দেখুন, সময়ের সাথে ওসব পুরনো বইয়ের পাতার মতোই চাপা পড়ে যাচ্ছে, যা আর কখনো খুলে দেখা হবে না। বাঁচতে হলে এগিয়ে যেতে হবে, বুঝলেন? আমি অত বছরের স্মৃতি চাপা দিতে পেরেছি। আমি বিশ্বাস করি আপনি ওই একদিনের স্মৃতি ঠিকই চাপা দিতে পারবেন। মীরা চোখ তুলে তাকালো, আবিদকে ভালোভাবে বোঝার চেষ্টা করলো। আচ্ছা, ইনিই কি মীরার স্বপ্নে দেখা সেই পুরুষ যে তপ্ত দুপুরে হাতে শিমুল ফুল নিয়ে এসেছিল? আবিদ আবার বলল, ইউ ক্যান ট্রাস্ট মি, আমি পাশে থাকবো। মীরা উঠে পড়ল, বলল, আমাকে এবার উঠতে হবে, অনেকটা সময় চলে গেছে। মীরা রাতে মায়ের পাশেই শুয়েছিল। নিতু বাইরে সবার সাথে আজ সারাদিন কি কি হলো তার গল্প করছিল। মীরার মা ওকে জিজ্ঞেস করলো, আবিদকে তো দেখলি, কেমন লেগেছে? মীরা আনমনে বলল, ভালো ছেলে। আচ্ছা মীরা, তুই খুশি তো? মীরা মায়ের দিকে পাশ ফিরল, বলল, মা, যতদিন এগোচ্ছে আমার খুব ভয় করছে। এবারেও যদি বাড়ি ভর্তি লোকের সামনে আমার শুধু শুধু কোণে সাজতে হয়। মীরার মা ঈষৎ চমকে গেল, মেয়ের গায়ে হাত রাখলেন, বললেন, সবসময় কুচিন্তা করতে নেই, বলা তো যায় না কখন কি কবুল হয়। মাঝরাতে মীরার শরীর কাঁপিয়ে আবার জ্বর এলো। জ্বরের ঘরে এসে আবার সেই স্বপ্নটা দেখল। এবারেও তার মুখটা স্পষ্ট নয়, শুধু জিজ্ঞেস করলো, কেমন আছো মীরা? মীরার ঘুম ভাঙল ফোন বাজাতে, রিংটোনে। আবিদ ফোন করেছে। কেমন আছেন? আবিদের করা এই প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে শুনল মীরা। তারপর উত্তর দিল, ভালো। আপনি? আবিদ টুকটাক কিছু কথা বলল। ফোন রেখে ফ্রেশ হয়ে মীরা বারান্দায় এসে দাঁড়ালো। নিতু বারান্দায় বসে বসে কিছু হিসাব কষছিল। মীরা জিজ্ঞেস করল, বিয়ে বাড়িতে পড়তে বসেছিস? গুড। নিতু বলল, ধুর, পড়াশোনা আর আমি, এগুলো ভাইয়ার প্রজেক্টের হিসাব। মীরা অবাক হলো, তুইও যোগ দিয়েছিস? ওর হাত পা ঝেড়ে ঘুরে বেড়াচ্ছে, আর তোকে এসব কঠিন কাজ দিয়ে গেছে? নিতু হাসলো, ওরা চায় আমি ব্যস্ত থাকি। মীরার পাঞ্জাবির কথা মনে পড়লো। সে নিতুকে জিজ্ঞেস করলো, পাঞ্জাবিটা দিয়েছিলি? নিতু উত্তর দিল, হ্যাঁ নিয়েছে। আমি ভেবেছি আপত্তি করবে, আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু দীপ্র ভাইয়া নিয়েছে। আর কিছু বলেনি? কিছু তো বলল না। মীরা প্রসঙ্গ পাল্টালো, বলল, নিতু, আমি একদিন নিয়ে যাবি তোদের প্রজেক্ট দেখাতে। তোরা কি কি করিস নিজের চোখে দেখতে চাই। আর তো মাত্র 3-4 দিন আছি। নিতু বলল, চলো আজই যাই। এখান থেকে অবশ্য একটু দূরে। দীপ্রকে এই অবস্থায় একেবারেই চেনা যাচ্ছে না।
এই তীব্র রোদে কোমরে গামছা বেঁধে কাদা পানিতে নেমেছে। কিছু অল্প বয়সী ছেলেদের কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। সবার হাতে পায়ে কাদা। নিতু জানালো ওরা জমি নিড়ানি দিচ্ছে, এরপর ধানের চারা লাগাবে। কদিন আগেই বৃষ্টি হয়, ধানের ক্ষেত একেবারে পানিতে পরিপূর্ণ। দীপ্র মীরাকে দেখে বেশ অবাক হলো। মুখে হাসির রেখাও ফুটে উঠল। কাদা মারিয়েই ওর দিকে এগিয়ে আসতে উদ্যত হলো। বেখেয়ালে কাদা মাখা হাতেই নিজের চুলগুলো ঠিক করছিল, সাথে কপালের ঘামের বিন্দুগুলো মোছার চেষ্টা করলো। দীপ্র স্বভাবত খেয়ালই ছিল না কাদা মাখা হাতে পরিপাটি হতে চেয়ে সে নিজের মুখে চোখে আরও বেশি কাদা লাগিয়ে ফেলেছে। ও এগিয়ে এসে সামনে দাঁড়ালো। এমন কিছু অবস্থা দেখে মীরা আর না হেসে পারল না। দীপ্র কিছুটা আহম্মক হয়ে গেল। বলল, হাসির কি হলো শুনি? মীরা কোনো উত্তর দিল না। ওকে এভাবে দেখতে ভালো লাগছিল। তারপর বলল, খুব ভালো লাগছে। দীপ্র অবাক হলো, জিজ্ঞেস করলো, কাকে? আমাকে? না, সব কিছুই। দীপ্র ওই অবস্থাতেই ওর পাশে বসে পড়ল। আবার চুল ঠিক করবার চেষ্টা করলো। মীরা বলল, হাতে কাদা সে খেয়াল আছে? শুধু শুধু চুলে কাদা মাখছেন? দীপ্রর এবার খেয়াল হলো, সত্যিই তো। একটু দূরে গিয়ে পরিষ্কার পানি দিয়ে হাত মুখ ধুয়ে এলো। মীরা বলল, ওইভাবেই ভালো লাগছিল। দীপ্র বলল, আমি আসলে একটু বেখেয়ালি, সবসময় সবকিছু খেয়াল থাকে না, তা এই কদিনে বেশ ভালোই বুঝেছি। দীপ্র এবার একটু সিরিয়াস হলো, সোজা হয়ে বসলো। তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা একটা সত্যি কথা বলুন তো, আমার কাজ কি খুব অনর্থক বলে মনে হয়? কই না তো, কিন্তু আমি তো বাড়িতে বোঝাতে পারছি না, তারা এইসব কিছুতেই মানছে না। বাবা বলেছেন এসব পাগলামো করতে হলে বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে কর। তাছাড়া অবশ্য আরও একটা কারণে ভাইয়ারা আমার বাসায় বাড়ি যাওয়া নিষেধ ঘোষণা করেছে। কিন্তু আজ মা ফোন করেছিল, খুব কান্নাকাটি করছে। আমার কিছু ভাল লাগছে না। বাড়ি গিয়ে মার সাথে দেখা করে আসুন। আমিও তাই ভাবছি। কবে যেতে চাইছেন? দেখি। দীপ্র অন্যমনস্ক হয়ে বলল, কিছুদিন থেকে এলেই মন ভালো লাগবে, কিন্তু বাড়ি গেলে খুব অশান্তি হবে, বুঝিয়ে বলবেন? তারপর মীরা অন্যমনস্ক হয়ে বেশ আফসোস করে বলল, আমিও যদি আপনার মতো সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে পারতাম। খুব কান্না পায় জানেন, কিন্তু কাঁদতে পারি না। আসলে যার জন্য কান্না পায় সে তো কোথাও নেই, সে আমার চেয়ে যোজনও দূরে। সে কখনো জানতেও পারবে না। সে যত দূরেই যাক, স্বপ্নে সে আমার খুব কাছেই থাকে। দীপ্র হাসল। মীরার দিকে একবার তৃষ্ণার্ত চোখে তাকিয়েই চোখ ফিরিয়ে নিল দূরের সীমাহীন দিগন্তে। এরপর দীপ্র ওকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ অনেক কিছু দেখালো। বেশ লম্বা পরিকল্পনা করেছে, বুঝতেই পারল মীরা। আজ সন্ধ্যায় মীরার গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। বিকেলবেলাতেই মেহেদির পরানোর কাজটা সেরে নেওয়া হচ্ছে। তন্ময় আর দীপ্র গিয়েছে সন্ধ্যাবেলায় গায়ে হলুদের স্টেজ সাজানোর জন্য ফুল কিনতে। এমন সময় তন্ময়ের মনে পড়ল মীরাকে সাজানোর জন্য ফুল কিনতে বলা হয়েছে, কিন্তু কি ফুল কিছুতেই মনে পড়ছে না। তা শোনার জন্য নিতুকে বারবার কল করলেও পাওয়া গেল না। তারপর ও মীরাকে ফোন করলো। নিতু মীরার হাতে মেহেদি পরাচ্ছিল বলে পাশে থাকা একজন মীরার কানে ফোন ধরল। মীরা ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে? তন্ময় ভাই? তন্ময় উত্তর দিল, হ্যাঁ। মীরা, শোন, তোমার জন্য কি ফুল নিতে বলেছিল? মেহেদির অনুষ্ঠানে এত চিৎকার চেঁচামেচি, মীরা ঠিকমতো কিছু শুনতেই পারছিল না। সে আবার জিজ্ঞেস করলো, কি বললেন? তন্ময়কে আবার চেঁচিয়ে উত্তর দিতে দেখে দীপ্র এবার বিরক্ত হয়ে ফোন কেড়ে নিল। নিজেই জিজ্ঞেস করলো, মীরা, তোমার কি ফুল পছন্দ? হ্যাঁ তন্ময় ভাই, বলুন, আমি শুনতে পারছি না। দীপ্র একটু দূরে গিয়ে চেঁচালো, মীরা, আমি দীপ্র, তোমার জন্য কি ফুল কিনবো? কে? দীপ্র। আরেকবার বলুন, কি ফুল নেব তোমার জন্য? বুঝতে পারছি না, আবার বলুন। দীপ্র আরেকটু সরে গিয়ে দাঁড়ালো। চট করে বলল, আই লাভ ইউ। এবার শুনতে পেয়েছিস, ইডিয়েট কোথাকার? এই কথা বলেই ফোন কেটে দিল দীপ্র। ফিরে আসার পর তন্ময় জিজ্ঞেস করলো, জানতে পেরেছিস কি ফুল? দীপ্র ফুল দেখতে দেখতে বলল, আমার পছন্দে কিনতে বলেছে। ওদিকে নিতু জিজ্ঞেস করলো, ভাইয়া কেন ফোন করেছিল? মীরা হাতে পড়া মেহেদির দিকে তাকিয়েই বলল, তন্ময় ভাইয়ের ফোন দিয়ে দীপ্র ফোন করেছিল, কোনো দরকারে? হ্যাঁ, জিজ্ঞেস করলো আমি কেমন আছি। নিতু এমন কথায় অবাক না হয়ে পারল না। কেমন আছে জিজ্ঞেস করতে বাজারে গিয়ে ফোন করেছে, তাও তন্ময় ভাইয়ের ফোন দিয়ে? মীরা বলল, তুই বুঝবি না। শোন, তোকে আর মেহেদি পরাতে হবে না। নিতু চোখে মুখে কৌতূহল স্পষ্ট। কেন? আর একটু বাকি আছে। মীরা বিরক্ত হয়ে বলল, বাদ দে, দরকার নেই। মীরা উঠে দাঁড়ালো। হাতের মেহেদিগুলো পানিতে ধুয়ে ফেলে ছুটে গেল দীপ্রর রুমে। ঘরটা এত অগোছালো, কাপড় চোপড় থেকে বই খাতা সবকিছু এভাবে ছড়ানো ছিটানো। মীরার মনে হলো এ যেন বিয়েবাড়িতে বাতাসা ছিটিয়েছে। মীরা সব জায়গায় খোঁজবার চেষ্টা করলো, কিছু তো একটা পাওয়া যাবে। মনি প্রবলভাবে সায় দিচ্ছে, ওর সন্দেহও সঠিক। এতদিন যে মানুষটাকে সবার মাঝে খুঁজেছে সে, তার এত কাছেই ছিল সে, অথচ চিনতে পারল না।
সেই ভরাট কণ্ঠ, সেই শিমুল ফুল হাতে দাঁড়িয়ে থাকা অস্পষ্ট মুখের যুবক, সেই সফেদ পাঞ্জাবি আর ছোট্ট একটা প্রশ্ন, কেমন আছো মীরা? হ্যাঁ, ফোন করে আবিদের প্রশ্ন সেদিন খুব মনোযোগ দিয়ে শুনেছিল সে, কিন্তু সেই কণ্ঠের সাথে কোনো বিস্তর ফারাক ছিল। সে ছেলে হিসেবে ভালো একটু অস্বীকার করছিল না মায়ের কাছে, কিন্তু ভালো ছেলে হলেই ভালো লাগতে হবে বা ভালোবাসতে হবে এমন তো নয়। আগেরবারের এমন ঘটনার পর তার পক্ষে সম্ভব ছিল না পরিবারের বিরুদ্ধে গিয়ে কাউকে প্রত্যাখ্যান করবার। আর কার জন্যই বা করতো সে, যাকে কখনো দেখেনি, যার সাথে আদৌ কোনো দেখা হবে কিনা কিছু জানা ছিল না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। দীপ্রর এই একটা ফোন কল সবকিছু উলটপালট করে দিয়েছে। সে ইচ্ছে করে বারবার শুনছে তার কণ্ঠস্বর। তন্ময়কে ধন্যবাদ জানাতেই হয়, ভাগ্যিস ওর কথাগুলো শোনা যাচ্ছিল না বলে দীপ্র বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। মীরার মনে প্রচন্ড মনস্তাত্ত্বিক ঝড় বইতে লাগলো। সে আবিদকে স্পষ্ট বলেছে সে তার প্রথম বিয়ের স্মৃতি আজও ভুলতে পারেনি, যার নামে মেহেদি পড়েছিল তাকেও ভুলতে পারেনি, আর সেই কণ্ঠস্বরটাও কখনো ভুলে ওঠা সম্ভব হয়নি। সে তো কিচ্ছু লুকোয়নি, সে ঠকাতে চায়নি বলেই সবকিছু অকপটে স্বীকার করে নিয়েছে। মীরার হঠাৎ প্রচন্ড কান্না এলো। দীপ্রর ঘরের দরজা লাগিয়ে মেঝেতে বসেই ডুকরে উঠল। মানুষ কেন তার জন্যই সমস্ত আবেগ জমা রাখে, যে একদিন তার আবেগের কোনো মূল্যই রাখেনি। মীরা কিছুক্ষণ খুঁজবার পর দীপ্রর স্কেচ বুকে মীরার স্কেচ করা দুটো ছবি খুঁজে পেল, তার সাথে ছবির অরিজিনাল কপিগুলো। আর একটু খুঁজবার পর ক্যাবিনেটে পাসপোর্ট খুঁজে পাওয়া গেল, যেখানে স্পষ্ট করে লেখা মাহমুদ রেদওয়ান। ঘর থেকে বেরোতেই মীরা দেখল তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের দৃষ্টিতে রাগ স্পষ্ট। তিনি জিজ্ঞেস করলেন, বসলেন, এই ছেলের ঘরে এত কি, তাও আবার দরজা বন্ধ করে? মানুষজন দেখলে ছিছি করবে। মীরা আর কোনো কথা বলল না, কেমন পাথর মনে হচ্ছিল নিজেকে। রাতে গায়ে হলুদে স্টেজে বসে দেখলো দীপ্র বেশ ফুরফুরে মেজাজে আছে। তার মনে হলো একটা মানুষ এত সুন্দরভাবে কি করে নিজেকে লুকিয়ে রাখতে পারে। মীরার অসুস্থ লাগছে এই বাহানা দিয়ে অনুষ্ঠান খুবই সংক্ষিপ্তভাবে সারতে পারল সে। বাকি সবাই হলুদ ছোঁয়ালেও দীপ্র এড়িয়ে গিয়েছে, বলেছে তার এসব কালচার পছন্দ না। ঘরে আসা মাত্রই মীরা নিতুকে জিজ্ঞেস করলো, দীপ্রর পুরো নাম রেদওয়ান মাহমুদ, তোরা বলিসনি কেন আমাকে? নিতু যেন আকাশ থেকে পড়লো, ওনার পুরো নাম রেদওয়ান? আমি তো আজই শুনছি তোমার মুখ থেকে। আর ভাইয়ার বন্ধুর পুরো নাম আমি কি করে জানবো? আজব। নিতুর কথায় বোঝা গেল এ যেন আমলে নেওয়ার মতোই কিছুই না। কিছুক্ষণ পর মীরা নিজেই ফোন করলো আবিদকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? মীরার কণ্ঠে উৎকণ্ঠা। জি, আপনি এত রাতে? সব ঠিকঠাক তো? না, কিচ্ছু ঠিক নেই, তবে আপনি চাইলে ঠিক করে দিতে পারেন। কিভাবে? আমি দুঃখিত, আপনার সাথে বিয়েটা আমার হচ্ছে না। হোয়াট? আশ্চর্যের বিষয়, মীরা সবটা খুলে বলার পরেও আবিদ কিছুতেই রাজি হলো না বাড়িতে বিয়ের ক্যান্সেলের কথা বলতে। সে সবকিছু জেনেও মীরাকে বিয়ে করতে প্রস্তুত জানিয়ে দিল স্পষ্ট। মীরা সে রাতে প্রায় সারা রাত কাঁদল। কোনো উপায়ান্তর খুঁজে পাচ্ছিল না সে। এই মুহূর্তে কি করবে সে? কাকে বলবে এই বিয়েটা তার পক্ষে করা সম্ভব নয়? সে তার সেই মানুষটির খোঁজ পেয়ে গেছে। আশ্চর্যের কথা, মীরা এতদিন বিষয়টা কেন ধরতে পারল না? রেদওয়ানের সেই ফোন কলে মিনিট দুয়েক শোনা গলার স্বর, স্বপ্নে শোনা সেই ম্যাজিক্যাল কথা, মীরা তুমি কেমন আছো, দুটো আসলে একজনেরই ছিল। সেই সঙ্গে আজকের শোনা দীপ্রর ফোন কলের ভয়েসটাও আজ যেন এক ঝটকায় সব সরল অঙ্কের সূত্রের মতো মিলে গেল। স্বপ্নে সেই দূরে দাঁড়িয়ে থাকা সফেদ পুরুষটি তার এত কাছে, অথচ সে চিনতেই পারেনি। জ্বরের উত্তাপে মিশে থাকা স্বপ্নে যেমন ছিল সে, প্রবল ঝড়ে সবকিছু নড়বড়ে হবার পরেও মনের মাঝে সেই ধ্রুব মানুষটিই ছিল। শেষ রাতের দিকে মীরার মনে হলো এখনো তো খুব বেশি দেরি হয়নি। পরিস্থিতির চাপে সে আবিদকে বিয়ে করতেই যাচ্ছিল, প্রায় হয়তো করেই ফেলতো। বিয়েটা হয়ে গেলে হয়তো তার আর কিছুই করার ছিল না, কিন্তু এখনো তো বিয়েটা হয়নি। আবিদকে মীরা আগেও স্পষ্ট জানিয়েছিল, যার নামে সে মেহেদি পরেছিল, কোণে সেজেছিল, প্রতীক্ষার প্রহর গুনছিল, সেই মানুষটির স্মৃতি সে এখনো পুষে রেখেছে। মেহেদির রং মুছে গেলেও তাকে নিয়ে মনে মনে বোনা হাজার স্মৃতি তার কণ্ঠস্বর রয়েই গেছে। আবিদ এসবে পাত্তা দেয়নি। মীরার কাছে তখন শক্ত কোনো খুঁটি ছিল না। ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বিয়ে প্রতিহত করেছিল। কিন্তু এখন মীরা নিজেই নিজেকে প্রশ্ন করে, আর কিছু না হোক না হোক অন্তত দীপ্রর কাছে জানতে চাইবে কেন করা হয়েছিল তাকে শেষ মুহূর্তে প্রত্যাখ্যান। কেন পরে আসবার কথা বলে আর কোনোদিনও নিতে এলো না? বাবা সুস্থ হয়ে গেলেও না। খুব কাছে আসবার দিনেই কেন এত দূরে চলে যাওয়া? ভোরের আলোয় ফুটবার কিছুক্ষণ আগেই মীরা নিজেই গেল দীপ্রর ঘরের দরজায়। বেশ অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরে দীপ্র দরজা খুলল। ঘুমের ঘরে চোখ মিটমিটিয়ে হাত নেড়ে বলল, হাই অরুন্ধতী, শেষ পর্যন্ত বশিষ্ঠের কাছে এসেছ? মীরা ওর টালমাটাল অবস্থা দেখে বুঝতে পারল দীপ্র কিছু একটা খেয়েছে, খুব একটা সেন্স নেই। প্রচন্ড রাগ হলো মীরার।
সে যা জানতে এসেছিল তার ছিটেফোঁটাও জিজ্ঞেস করতে না পেরে শুধু বলল, তুই বশিষ্ঠ না, তুই বাংলা সিনেমার বাপ্পারাজ। চোখের সামনে এত কিছু হয়ে যাচ্ছে আর তুই মাঝরাত্রিরে মদ গিলেছিস। আগের কথা বাদই দিলাম, আমি অন্তত এই কদিনে খুব ভালো করে বুঝতে পেরেছি তুই আমাকে ভালোবাসিস, অথচ তোর চোখের সামনে সবকিছু হয়ে যাচ্ছে, তুই বসে বসে মদ গিলছিস। দীপ্র চোখ ঘষতে ঘষতে বিরক্ত হয়ে বলল, আচ্ছা আমরা কি আগামীকাল সকালে কথা বলতে পারি? এই মুহূর্তে আমার খুব ঘুম পাচ্ছে, আর আমি ওসব ছাইপাস গিলিনি। তোমার গায়ে হলুদ উপলক্ষে পানি দিয়ে ঘুমের দুটো ওষুধ একসাথে গিলেছি যেন আজ রাতে ভালো ঘুম হয়। কাল তোমার বিয়ে আর বাসর উপলক্ষে গিলবো 3টে ওষুধ। হ্যাপি? এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে, টাটা। মীরার মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল দীপ্র। মীরা চেঁচিয়ে উঠল, আমি এই মুহূর্তে এই কথা বলতে চাই। ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মীরা আবারও বলল, ঘুমের ট্যাবলেট আমিও খেতে পারি, তবে আমি খেলে 2টো খাবো না, 2 পাতা খাবো। খেয়ে মরে যাব, তারপর জাহান্নামে যাব। দীপ্র দরজা খুলল, দরজায় দাঁড়িয়েই বলল, দেন গো টু হেল, ইউ হ্যাভ অলরেডি মেড মাই লাইফ হেল। মীরা ওর পাজরে স্বগতিক ধাক্কা দিয়েই কিছুটা বেসামাল হয়ে মেঝেতে লুটিয়ে পড়া ঠেকাতে দরজা ছেড়ে পাশে থাকা কাউসির উপর বসে পড়ল দীপ্র। ঘুম ঘুম ভাবটা এখনো ছাড়েনি, দুহাতে চোখ তখনও ঘষেই যাচ্ছিল। মীরা ভেতরে ঢুকে দরজা ছিটকিনি লাগিয়ে দিল। বেড সাইডে গ্লাসে থাকা পানি ওর চোখে মুখে ছিটিয়ে দিতেই দীপ্র চেঁচিয়ে উঠল, ও হচ্ছেটা কি এসব? কেমন অসভ্যতা! লোকে কি বলবে? মীরা বলল, আমি আপনাকে চিনতে পেরেছি। দীপ্র বসা থেকে উঠে দাঁড়ালো, প্রশ্বাসের গতি বাড়ল। সংকোচ মিশ্রিত কণ্ঠে কাঁধ নাচাতে নাচাতে বলল, নাচানোর কি আছে, এবারে সবাই আমাকে চেনে। মীরা বলল, কথা ঘোরাবেন না, আমি জানি আপনি প্রথম থেকেই আমায় চিনতে পেরেছেন। আমাদের বাড়ি থেকে আমার ছবি দেওয়া হয়েছিল, সেটা আজও আপনার কাছে আছে, আমি জানি। দীপ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না, কিছুটা সময় নিল। কোমরে দুহাত গুজিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলে ঠান্ডা স্বরে বলল, ওকে দেন, কি চাইছো তুমি? আবার কি করতে হবে আমায়? প্রত্যাখ্যান করে নিজেই দূরে ঠেলে দিয়েছিলে। আমি নিজে সব দায় মাথায় নিয়ে সরে এসেছি, তোমার থেকে যোজন দূরে চলে যেতে চেয়েছি। এখানে এসেছি, অতঃপর এসেই দেখি সেখানেও তুমি। আমি যত দূরেই যাই না কেন, তুমি কেন আমার পিছু ছাড়ছো না? কেন আমরা দূরে গিয়েও এত কাছাকাছি এসে পড়ছি? মীরা ওর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছিল না। কি সব বলে যাচ্ছে সে? কে কাকে প্রত্যাখ্যান করেছে? দীপ্রর কথার যুক্তি কিছুতেই মিলছিল না, বিভ্রান্তি কিছুতেই কাটছিল না ওর মনে। জিজ্ঞেস করলো, আপনি বলতে চাইছেন আমি আপনাকে প্রত্যাখ্যান করেছি? আপনি নিজে আমায় প্রত্যাখ্যান করেছিলেন, তাও আবার আমাদের বিয়ের মাত্র 2 ঘন্টা আগে, আপনার বাবার অসুস্থতার অজুহাত দিয়ে। দীপ্রর চোখে হঠাৎ অগ্নি ঝরল। রাগে কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে মীরার চোখে তাক করে বলল, আমার বাবা অসুস্থ হয়েছে জাস্ট বিকজ অব ইউ। আমার ভাইয়েরা আমায় আমার অসুস্থ বাবার কাছে পর্যন্ত যেতে দেয় না জাস্ট বিকজ অব ইউ। আমি তারপরও তোমায় এত কাছে পেয়েও সেসব বিষয়ে কখনো প্রশ্ন তুলিনি, কোনো অভিযোগও করিনি, জাস্ট বিকজ অব আই লাভড ইউ ওয়ান্স অ্যান্ড আই হ্যাভ দ্যাট ফিলিং ফর ইউ সামওয়্যার টিল নাও। আই ট্রাইড এ লট বাট আই কান্ট হেট ইউ। মীরা বিস্ময়ের চোখে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। দীপ্র মীরার কথা উড়িয়ে দিয়ে হাসতে হাসতে বলল, হ্যাঁ ভুল একটা হয়েছিল, সারা জীবন বিয়ে করতে না চাওয়া আমিটা শুধুমাত্র একটা ছবি দেখেই আমার হবু বউয়ের প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। তার ছবি ছোট্ট করে রিসাইজ করে ওয়ালেটের পকেটে রেখে নিয়ে ঘুরতাম, সময় পেলে খুব লুকিয়ে দেখতাম। অসংসারী ছন্ন ছাড়া আমিও সংসার করার স্বপ্ন দেখতাম। মীরা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, তাহলে ছেড়ে গিয়েছিলেন কেন? আর এলেন না কেন? মানলাম বাবা অসুস্থ, কিন্তু পরিস্থিতি কিছুটা সামলে কি আসা যেত না? আমি যে মনে মনে এখনো সেই কণ্ঠের প্রতীক্ষা করি, আমার সেই বাগদত্তার, যাকে আমি কখনো দেখিনি, যে কণ্ঠ আমায় একদিন ফোনে জিজ্ঞেস করেছিল, হ্যালো মীরা কেমন আছো? আমি আজ একটু ব্যস্ত রাখছি কেমন? আপনি জানেন আমার প্রতি মন খারাপের রাতে আপনি আমার স্বপ্নে আসতেন, আমার কল্পনার সেই সাদা সফেদ শুভ্র অস্পষ্ট রূপে জানতে চাইতেন, মীরা তুমি কেমন আছো? কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি আমার সেই হৃদয়ান দীপ্র একই মানুষ, যদি না আজ ফোন কলে কণ্ঠটা আবার শুনতাম। দীপ্র বলল, তোমার ফোন নম্বরটা অনেক কষ্টে জোগাড় করেছিলাম, ঝোঁকের মাথায় ফোন করে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না সেদিন, তাই কেমন আছো জিজ্ঞাসা করেই রেখে দিই। আরেকটা বিষয় বলি, আমার দীপ্র নামটা আমার আম্মার ছাড়া বাড়িতে আর কেউ ডাকে না, তবে আমি আমার স্কুল কলেজ সব জায়গায় দীপ্র বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। দাদার মতে এটা নাকি হিন্দুয়ানি নাম, রক্ষণশীল পরিবারে এসব চলে না, তাই বাড়ির লোকজন রেদওয়ান বলে। হয়তো তোমাদের পরিবারেও এটা বলেই পরিচয় করিয়ে দিয়েছিল। আর তুমি আমার ছবি পর্যন্ত দেখোনি, ব্যাপারটা তো আমি জানতামও না। আমাদের বাড়িতে তোমার বাবা আর 2 জ্যাঠা আর বড় জ্যাঠার ছেলে গিয়েছিল সম্ভবত। সম্পূর্ণ বিষয়টা পারিবারিকভাবে হয়েছে।
এখন ওনারা আমার পরিবার থেকে কোনো ছবি নিয়েছেন কিনা তা তো কখনো জানতাম না। পরে শুনলাম তারা নাকি আমার কোনো ছবি চাননি, আর আমার ফ্যামিলির আগ বাড়িয়েও দেয়নি। বাবা মায়ের পছন্দের ছেলে মেয়ের পছন্দ একই যুক্তিতে তোমার পরিবার বলেছিল তাদের পছন্দতেই তোমার পছন্দ। আমার বাবা মাও আমার কোনো প্রকার মতামত না নিয়ে আমাকে তোমার ছবি পর্যন্ত না দেখিয়েই বিয়ে ঠিক করে ফেলেছিলেন। পরে অবশ্য আমি ভাবির কাছ থেকে তোমার একটা ছবি ম্যানেজ করে নিয়েছিলাম। ভাবি তোমাকে দেখতে গিয়ে সম্ভবত ছবিটা ম্যানেজ করেছিল। আমার কাছে শুরু থেকেই বিয়েটা বোঝা মনে হয়েছিল। চাকরিটা হবার সাথেই বাবা মা সহ বাড়ির সবাই এত তাড়াহুড়ো করছিল যেন তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিলেই আমি মহা সংসারী হয়ে যাব। আমি আর চাকরি বাকরি ছেড়ে এমন মাঠঘাট চাষবাস নিয়ে পড়ে থাকবো না। দীপ্র হাসলো, আবার বলল, আমার উপর প্রচণ্ড চাপিয়ে দেওয়া হয়েছিল বিয়েটা। আমার কাছে স্বপ্নের বিয়ে হলো সেদিন যেদিন আমি তোমার ছবিটা প্রথম দেখলাম। কি মায়া, কি স্নিগ্ধতা তোমার চোখে। আমার বুক পাঁজরে সেদিনই প্রথম ধাক্কা দিয়েছিলে তুমি, আর আজ আবার ধাক্কাটা দিয়ে ব্যথাটা বাড়িয়ে দিলে। কেন এত মায়া বাড়াও বলো তো? আর আজ আবার কি বা চাইতে এসেছ? মীরা কাঁদতে কাঁদতে বলল, আমি তো আপনার মায়াতেই থাকতে চেয়েছিলাম আজীবন, কিন্তু আপনিই এলেন না। আমি বসে রইলাম, আমার বিয়েটা ভেঙে গেছে জেনেও আমি সারা রাত বউ সেজেই বসে রইলাম, কিন্তু আপনি এলেন না। দীপ্র এবার মীরার দিকে এগিয়ে এলো, বলল, তুমি এভাবে সব দোষ আমার উপর চাপিয়ে দিতে পারো না। অস্বীকার করতে পারবে বিয়ের দিন সকালবেলা তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলনি আমায় ফোন করতে যেন আমি বিয়েটা ভেঙে দিই? তোমার এত বছরের রিলেশন আছে জেনেও আমি তোমাকে বিয়ে করতাম জোর করে? মীরা দূরে সরে গেল কিছুটা, বিস্ময় ভরা ক্রোধের চোখে তাকিয়ে বলল, আমি কেন কাউকে বলবো আমার বিয়ে ভেঙে দিতে? আমি তো বরং আজ এসেছি জানতে সেদিন কেন এলেন না আপনি আমায়। যদি এতটাই অপছন্দ হয় তবে কেন এখনো লুকিয়ে আমার ছবি স্কেচ করে নিজের কাছে রেখে দিয়েছেন? আমি আশেপাশে থাকলে কেন আমি আপনার চোখে ঠোঁটে খুশির রেখা দেখতে পাই? কেনই বা নিজেকে বশিষ্ঠ আমায় অরুন্ধতী দাবি করলেন আজ? আর বয়ফ্রেন্ড? কার বয়ফ্রেন্ড? এর মাঝে আমার বয়ফ্রেন্ড কোত্থেকে আসছে? আর আমার বয়ফ্রেন্ড কি আদৌ আছে যে এর মাঝে সে আসবে? দীপ্র অবিশ্বাসী দৃষ্টিতে বলল, তবে কি আমি মিথ্যে বলছি? বিয়ের দিন সকালে এক ভদ্রলোক আমার ফোন করে রীতিমতো কান্নাকাটি করেছে তোমাদের রিলেশন তোমাদের পরিবার মানছে না বলে আমার সাথে তারা বিয়ে দিতে চাইছে। আমি যেন তোমাদের হেল্প করি বিয়েটা যেভাবে হোক ভেঙে দিই। এইসব শুনে সেদিন তাৎক্ষণিক কি করব বুঝে উঠতে না পেরে বাবাকে বলি, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, আমি বিয়েতে আগ্রহী নই। বাবার সাথে আমার এই নিয়ে এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। সেদিন আমার পুরো পরিবার একদিকে আর আমি ছিলাম একদিকে। আমি সমস্ত দোষ আমার ঘাড়ে নিই। আমি বলি আমার অন্য কাউকে পছন্দ আছে যার জন্য তোমাকে বিয়ে করতে চাই না। আমার বাবা হার্টের পেশেন্ট, উনি এসব শুনে আমার উপর এতটাই উত্তেজিত হয়ে যান যে হার্ট অ্যাটাক করে বসেন। আর এখন তুমি বলছো তুমি বউ সেজে বসেছিলে আমার প্রতীক্ষায়, অথচ আমি সেদিন বর সেজে নিজের বিয়ে নিজে ভেঙেছি। অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছি। আমার পরিবার এখনো মনে করে আমার এই খামখেয়ালি সিদ্ধান্তের জন্য আমার বাবা অসুস্থ। তারা আমাকে এখনো বাবার সামনে সেভাবে যেতে দেয় না। যদি আমায় দেখলে আবার কিছু একটা উল্টোপাল্টা ঘটে। তুমি সেই একইভাবে এবারেও বিয়ের দিন সকালবেলা আমার কাছে দাবি নিয়ে এসেছো যেন আমি এবারেও বিয়ে ভেঙে দিই। এবারেও তোমার বয়ফ্রেন্ড তোমার হবু বরকে কনভিন্স করতে পারেনি, তাই না? তাই এসেছো আমার কাছে, কারণ তুমি তো জানোই আমি তোমার বিয়ে একবার যখন ভেঙেছি বারবার ভাঙতে পারবো। এটাই চাও তো? মীরা এবার দীপ্রর গালে ঠাটিয়ে চড় দিয়ে ফেলল। আর কতবার বলবো কোথাও একটা ভুল হচ্ছে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি শুধু আপনাকে ভালোবেসেছি, আপনাকে, যার সাথে আমার প্রথম বিয়ে ঠিক হয়েছিল, তাকে, যার সাথে আমার প্রথম বাগদান হয়েছিল। আর কে আপনাকে ফোন করেছিল, কি বলেছে তাই বিশ্বাস করে নিলেন? একবারও আমায় ফোন করে জিজ্ঞাসা করলেও কি হতো না? সবকিছু উল্টোপাল্টা করে ফেলেছেন। নিজের জীবন, নিজের বাড়ির মানুষজন, সেই সাথে আমাকেও। দীপ্র কোনো উত্তর দিল না। চর খেয়ে এসে কিছুটা থমকে রইল। তারপর বিছানা থেকে ফোন নিয়ে পুরাতন কল লিস্ট থেকে নাম্বারটা বের করে দেখালো। এটা তোমার বয়ফ্রেন্ডের নম্বর না? মীরা অগ্নিমূর্তি ধারণ করে বলল, আরেকবার বয়ফ্রেন্ড বললে আরও দুটো চর দেব। দীপ্র বলল, শুধু শুধু তো বলছি না, আমি পরে খোঁজ নিয়েছিলাম। সেদিনের সিম লোকেশন তো তোমাদের গ্রামই দেখিয়েছিল। রেজিস্টার করা ছিল একটা ফ্লেক্সিলোডের দোকানে মালিকের নামে। মীরা খেপে গিয়ে বলল, হ্যাঁ, আমি ফ্লেক্সিলোডের দোকানদারের সাথে প্রেম করি, আর চোখ মুখ ভাসিয়ে কাঁদি আমার সামনে থাকা বাপ্পারাজের জন্য। দীপ্র উত্তর দিল, হতেই পারে তোমার বয়ফ্রেন্ড তোমার এলাকার কেউ, তাই পরিচয় ঢাকতে দোকান থেকে ফোন দিয়েছিল।
তাছাড়াও হতে পারে। মীরা আর কিছু শুনল না, সেই সাথে আর কোনো উত্তরও দিল না। দীপ্রর বেড সাইডে রাখা জগ থেকে আরও এক গ্লাস পানি ঢালল, আর পাশ থেকে ঘুমের ওষুধের পাতা থেকে আরও দুটো খুলে নিয়ে এসে দীপ্রকে ইশারা করল কাউচে বসতে। ও কিছু না বুঝে মীরার দিকে হাঁ করে তাকিয়ে বসে পড়ল। মীরা ওর চোয়াল শক্ত করে ধরে হাঁ করে ওষুধ দুটো জোর করে মুখে পানি সহ পুড়ে দিল। বলল, অনেক মাথা খাটিয়েছেন, দয়া করে এই গার্বেজ মাথা আর খাটাতে হবে না। দুটো ওষুধ খেয়ে যেমন মরার মতো ঘুমোচ্ছিলেন, এবার আরও দুটো খেয়ে আপনি বরং মাথা না খাটিয়ে মাথাটাকে আবার শান্তি দিন। এই কথা বলে মীরা হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। এসব হচ্ছেটা কি? যদিও দীপ্রর কথা কর্ণপাত করার মতো ঘরে তখন কেউ ছিল না। দীপ্র ওয়াশরুমে গিয়ে গলার ভেতর আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করলো। যে করেই হোক ঘুমের ওষুধগুলোকে কাজ শুরু করতে দেওয়া যাবে না। এবার ঘুমিয়ে পড়লে সব শেষ। বাড়িতে পার্লারের মেয়েরা চলে এসেছে। মীরা গোসল সেরে বউ সাজছে, লাল টুকটুকে বউ, একদম নিজের মনের মতো করে। কিছুক্ষণ পরে সে নিতুকে ডাকলো, কানে কানে বলল, আজকে আমি একটা সাংঘাতিক কাজ করব। নিতু এক্সাইটেড হয়ে বলল, কি করবে মীরা আপা? মীরা বলল, আমার বিয়েটা আজকেও ভেঙে যাবে দেখিস, তবে এবার বরপক্ষ ভেঙে দেবে না, আমি ভেঙে দেব। নিতু চোখ মন খারাপ করে বলল, তুমি বিয়ে করবে না? মীরা হাসতে হাসতে বলল, করবো তো, তাহলে তোর দীপ্র ভাইয়াকে নিয়ে পালাবো। নিতুকে ভীষণ খুশি আর এক্সাইটেড দেখালো। সে জানতে চাইল কিভাবে। মীরা নিতুকে শুরু থেকে সবকিছু খুলে বলল। সেই সাথে বলল, দীপ্রকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, ও মরার মতো ঘুমোচ্ছে। তুই তন্ময় ভাইকে বল ওকে রেডি করিয়ে পেছনের দরজা দিয়ে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে রাখতে। আমি সাজটা শেষ হলেই কোনো একটা অজুহাত দিয়ে ঘর থেকে বেরোবো, তারপর পেছনের দরজা দিয়ে পালিয়ে গাড়িতে উঠবো। তন্ময় ভাই যেন আমাদের দীপ্রর বাড়িতে নিয়ে যায়, তারপর সবকিছু আমি ম্যানেজ করব। বাড়ির তখনও কেউ কিচ্ছু জানে না, মীরা, তন্ময় আর নিতু ছাড়া। বিকেলের দিকে বরপক্ষ আসবে। মীরা তার আগেই যে করে হোক দীপ্রকে নিয়ে পালাবে, এমনটাই আপাতত প্ল্যান। হঠাৎ তন্ময় এসে ডাকলো। মীরা উঠে গিয়ে ব্যালকনিতে ওর সাথে খুব হালকা স্বরে কথা সারছিল। তন্ময় এসেই জিজ্ঞেস করলো, এসব কি শুনছি? নিতু এসব কি বললো আমায়? মীরা স্বাভাবিকভাবে উত্তর দিল, ঠিকই বলছি। তন্ময়ের চোখে মুখে কৌতূহল। তোমার যে বিয়েটা ভাঙার পর মিন্ময় এখানে তোমায় এনেছিল, সেই বিয়েটা আমাদের দীপ্রর সাথে ঠিক হয়েছিল? মীরা মাথা নিচু করে বলল, জি। আই ক্যান্ট বিলিভ ইট ম্যান। ওর বিয়ে ঠিক হয়েছে শুনেছিলাম, কিন্তু সেটা তোমার সাথে তো জানতাম না। ও কখনো ওর হবু বউয়ের ডিটেলস আমাদের কিছু বলেইনি। ও তো প্রচণ্ড বিরক্ত ছিল ব্যাপারটা নিয়ে, কারণ ওর চাকরি বাকরি এসব পছন্দ ছিল না। এর আগে দুটো ছেড়েছে, এবার ওর ভাই জোর করে একটা মাল্টিন্যাশনালে পরিচিত কাকে যেন ধরে জবে ঢুকিয়েছিল। ও এই জবটাও ছাড়বার বাহানা খুঁজছিল, তাই বাড়ির লোকেরা বিয়ের জন্য এত তোড়জোড় করছিল। সব সময় বলতো বাবা বাড়িতে আটকাবার জন্য জোর করে এসব করতে চাচ্ছে। দেখিস আমি বিয়ের দিন পালাবো, বিয়ে করব না। মীরা বলল, সে কি শেষ পর্যন্ত পালিয়েছিল? আমাকে যে অন্য কথা বলল। তন্ময় বলল, শেষের দিকে হঠাৎ মন ঘুরে গেল, বলল বিয়েটা আগে করি, তারপরে দেখা যাবে। এর মধ্যে আবার কি হলো, বিয়ের দিন থেকে ওর ফোন সুইচ অফ ছিল। আমরা বন্ধুরা কোনো খোঁজ খবর পাইনি, আর আমাদের তো ওর বাড়ির ত্রিসীমানায় যাওয়া মানা। ওরা ভাবে আমরা তাদের ছেলের মাথা বিগড়ে দিই। এরপর বহুদিন কোনো খোঁজ খবর নেই। হুট করে সেদিন আমাদের বাড়ি চলে এলো। ওই তো যেদিন তোমাকে আবিদরা দেখতে এলো, তখন বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, বলল এসব ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না। এরপর আমিও কিছু জিজ্ঞেস করিনি। মীরা বলল, মৃন্ময় তো আমার বিয়েতে গিয়েছিল। তারপর তার মানে হলো মৃন্ময়ী গেলই বা কিসে? ও তো জানতে না যে ওর চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে মৃন্ময়ের খালাতো বোনের বিয়ে। আর দীপ্রকে তো কেউ দেখেওনি, মীরার বাবা, দুই জ্যাঠা আর জ্যাঠাতো ভাই ছাড়া। আজ বাবা এসেছেন, তিনি দেখলে দীপ্রকে নিশ্চিত চিনবেন। যে করেই হোক বাবা দেখার আগেই দীপ্রকে নিয়ে সরে পড়তে হবে, নয়তো বাবার যে রাগ, না জানে ওকে এই বাড়ি থেকে এভাবে খোশ মেজাজে ঘুরতে দেখলে সবাই মিলে মেরে আধমরা করতে পারে। মীরার মনে হলো দীপ্র ইচ্ছে করেই গত দুদিন ধরে আরো বেশি খোশ মেজাজে আছে, যদিও পুরোটাই অভিনয় করছে। এর মাঝে নিতু হঠাৎ হন্তদন্ত হয়ে এসে বলল, দীপ্র ভাইয়া তো পালিয়েছে। মীরা আর তন্ময় প্রায় একসাথে বলে উঠল, হোয়াট? নিতু হাঁপাতে হাঁপাতে বলল, মীরা আপা, তুমি না বললে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছ? মরার মতো ঘুমোচ্ছে, এ তো ঘুমোতে ঘুমোতে পালিয়েছে। মীরা বলল, তুই ঠিক মতো খুঁজেছিস? হ্যাঁ, ঘরে বাইরে ওয়াশরুমে পর্যন্ত নেই। ওরা কেউ কোনো কথা বলছিল না, এখন কি করা যায় ভাবছিল। এর মাঝে নিতু হঠাৎ বলল, আমার মনে হয় ব্যাটার কোনো গোপন সমস্যা আছে। বিয়ের দিন এলেই কিছু একটা কাণ্ড ঘটিয়ে বেড থেকে সটকে পড়ে, হারবাল চিকিৎসার দরকার। তন্ময় ধমক দিল, যাবি এখান থেকে? নিতু মিনমিন করে বলল, অন্য কিছু না, মাথায় হারবাল চিকিৎসার কথা বলছি, মাথার সমস্যা আছে। মীরা এক পর্যায়ে বলে বসলো, দরকার হলে আমি ওর বাড়িতে গিয়ে বসে থাকবো,
তবুও এই বিয়ে করব না। আবার যখন পেয়েছি আর কিছুতেই ছাড়বো না। ও নিজে আমাকে বলেছে আমায় ভালোবাসে, অথচ এখন এমন কেন করছে বুঝতে পারছি না। তন্ময় বলল, এখন মাথা ঠান্ডা রাখার সময়, তাছাড়া পালানো তো কোনো সমাধান নয়। তোমার আর নিতুর করা এই পালানোর প্ল্যানে এমনিতেও আমার মত ছিল না। আমি এসেছিলাম অন্যভাবে ব্যাপারটা সমাধান করা যায় কিনা সেই বিষয়ে তোমার সাথে কথা বলতে। নিতু বলল, কি আর করবে, এখন আপাতত আবিদ ভাইকে বিয়ে করো, পরে আবার দীপ্র ভাইয়াকে খুঁজে পেলে আবিদ ভাইকে বুঝিয়ে সুঝিয়ে ডিভোর্স দিয়ে দীপ্র ভাইয়াকে বিয়ে করে ফেলো। তাছাড়া তো আর উপায় দেখছি না। নিতু এমন উদ্ভট প্রস্তাবে মীরা নিতুকে ধমকেই দিতে যাচ্ছিল। এর মাঝে বাড়ির ভেতর থেকে মীরার ডাক পড়ল। মীরাকে কিছু খাইয়ে দিতে বলল। ওর মা খাবারের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মীরার পেছনে। উপায়ন্তর না পেয়ে মীরা ঘরে গিয়ে মায়ের হাতে খেতে লাগলো। যদিও খাবার গলা দিয়ে নামছিল না। তন্ময় বাইরে গেল ওদিক ওদিক পরিস্থিতি জানার জন্য। নিতুও পিছু পিছু ছুটে গেল। খাওয়া শেষ করে মীরা বেশ কয়েকবার নিতুকে ডেকে পাঠিয়েছিল। নিতু ওপরে আসবার সময়ই পাচ্ছে না যেন। তন্ময়ের কোনো পাত্তা নেই। ফোনে একের পর এক ফোনে কথা বলেই যাচ্ছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। সারা বাড়িতে গুঞ্জন পড়ে গেল বর আসছে। মীরার প্রচন্ড কান্না পেল, সাথে রাগও। কি করবে এখন? একা একা পালিয়ে যাবে? কোথায় যাবে? কার কাছে যাবে? পথে পথে ঘুরবে? তারপর কি হবে? পথে ঘুরলেই কি মানুষটাকে পাওয়া যাবে? মীরার বাবা এসে হঠাৎ উপস্থিত হলো ঘরে। অন্যরা সবাই বরকে বরণ করতে গেছে। বাইরে আতশবাজির প্রচন্ড শব্দ। বাবাকে দেখে মীরা উঠে এসে জড়িয়ে ধরে ঠিক বাচ্চার মতো ফুপিয়ে কাঁদতে লাগলো। ওর বাবা বলল, ছোটবেলায় মেলায় নিয়ে গেলে কিছু পছন্দ হলে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতিস, না দেওয়া পর্যন্ত থামতিস না। আজও কিছু চাই? মীরা বলতে চাইল, তার সেই সাফেদ পোশাকের পুরুষটি চাই, কোনো আবিদ টাবিদ নয়। কিন্তু বলতে পারলো কই। মীরা আবার ফুপিয়ে কাঁদল। আমি আপনার সাথে বাড়ি চলে যেতে চাই। বাবা ওর মাথায় হাত বুলিয়ে বলল, তা তো আর হয় না। ছোটবেলায় চাইলেই সবকিছু হয়তো দেওয়া যায়, কারণ তখন চাওয়াগুলো ছোট থাকে। এখন বড় হয়েছিস না, বাস্তবতা ভিন্ন। বাড়ি যেতে মন চাইছে খুব? কতদিন বাড়ি যাই না, কতদিন ধরে খালার বাড়ি পড়ে আছি। তুই তো জানিস ওখানকার পরিস্থিতি। আগামীকাল বউ ভাতে তো তোকে আমরা সবাই নিতেই যাব। তখন একেবারে জামাইকে সাথে নিয়ে আমাদের বাড়ি যাবি, 2-4 দিন থাকবি। আজই একটা দিনের মতোই ব্যাপার। মন খারাপ করে না আম্মা? এখন একটু হাসো। মীরা হাসতে চেষ্টা করলো মাত্র। ওদিকে বরকে বরণ করা শেষে স্টেজে বসানো হয়েছে। নিতু সহ আরো কয়েকজন এলো মীরাকে নিতে। স্টেজে একসাথে বরকনেকে বসিয়ে সামনাসামনি বিয়ে পড়ানো হবে। মীরা নিতুকে দেখে জিজ্ঞেস করতে চাইলো দীপ্রর কোনো খবর আছে কিনা, কিন্তু এত কথা উচ্চারণ করতে পারলো না এত মানুষের মাঝে। শুধু জিজ্ঞেস করলো, দীপ্র? নিতুর কান অব্দি সে কথা সম্ভবত পৌঁছালো না। স্টেজে পৌঁছাতে পৌঁছাতে মীরার মনে হলো এইমাত্র সে মাথা ঘুরে পড়ে যাবে, তারপর মারা যাবে। মাটির দিকে খুব সাবধানে তাকিয়ে হাঁটছিল সে। সিঁড়িতে উঠতেই শরীর আর সায় দিল না, চোখ ঝাপসা হয়ে লুটিয়ে পড়তে যাচ্ছিল। সেইমাত্র চোখ পড়ল স্টেজের ওপর থেকে তার দিকে ছুটে এগিয়ে আসছে তার স্বপ্নে দেখা সেই সফেদ পুরুষটি। হ্যাঁ, সেই মানুষটি, সাদা ঝলমলে বিয়ের পোশাকে, সাথে সাদা পাগড়ি মাথায়। দীপ্র ছুটে এসে ওকে ধরে ফেলল, কানের কাছে ফিসফিসিয়ে বলল, হ্যাভ ইউর ড্রিম কাম ট্রু নাও? মীরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি খুব খারাপ, খুব। আমি তো সরি, সবকিছু ম্যানেজ করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। এত কম সময়ে এত কিছু ম্যানেজ হয় নাকি? স্টেজে দীপ্রর পাশে বসে মীরার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। দীপ্রকে খুব স্বাভাবিক হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। মাঝে মধ্যে ঘুমের একটা দুটো হাই তুলছিল আর মীরার দিকে তাকাচ্ছিল, কিন্তু মীরার যেন দৃষ্টি সরছিলই না। কি এমন হলো সারপ্রাইজ? দীপ্র ভাইয়া একা পুরো 3টে বাড়ি সামলেছে, সবাইকে রাজি করিয়েছে। তন্ময় ভাইয়া অবশ্য একটু হেল্প করেছে এই বাড়ির ব্যাপারে। মীরা শুধু বলল, তোরা খুব খারাপ। দীপ্র বলল, তুমি সবচেয়ে খারাপ, মাথায় পচা বুদ্ধিতে ঠাসা। ঘুমের ওষুধ খাইয়ে আমায় নিয়ে পালিয়ে যাবে শখ কত? সবার সামনে দিয়ে শখ জ্ঞানে বগল দাবা করে নিয়ে যাব। আমি ভদ্র ছেলে, ওসব পচা বুদ্ধিতে নেই। মীরা কাঁদো কাঁদো চোখে বলল, আই হেট ইউ। দীপ্র ফিসফিস করে বলল, আই লাভ ইউ টু মাই অরুন্ধতী। বিদায় বেলায় মীরা বাবাকে জড়িয়ে ধরে যখন কাঁদছিল, ওর বাবা হেসে হেসে মেয়েকে জিজ্ঞেস করলো, কি আম্মা, এখনো বাড়ি যেতে ইচ্ছে করছে? মীরা বলল, বাবা আপনি ওদের মতো খুব খারাপ। ভদ্রলোক দীপ্রর দিকে ইশারা করে বললেন, শেষ মুহূর্তে আমি কেন রাজি হয়েছি জানিস? তুই ছোটবেলায় কোনো শখের জিনিস নেবার জন্য যেমন আমার সাথে বায়না ধরতিস, না পেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতিস, এই ছেলেটা আজ তোকে পাওয়ার জন্য একইভাবে আমার কাছে বায়না ধরেছে। আমি বাবা হয়ে কি করে না দিয়ে পারি? দীপ্রদের বাড়িতে এসে মীরাকে বরণ শেষে আয়না দেখার পালা এলো। দুজনের সামনে আয়না ধরে জিজ্ঞাসা করা হলো, আয়নায় কি দেখা যায়? দীপ্র বলল, আমার মনকে বাঁধার শেকল, যার কাছে আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলাম। মীরাকে জিজ্ঞেস করা হলো। মীরা বলল, আমার ছন্নছাড়া পাখি, যাকে আমি কখনো শেকলে বাঁধতে চাই না। আমি তার ডানায় ভর করে উড়তে চাই। এই কথা শুনে দীপ্র কানে কানে বলল, যত দূরেই যাই আমি, পাশে ডেকে নিও, অগোছালো মনটাকে গুছিয়ে দিও।
একটা ঘর খুঁজে দিও। পরিশিষ্ট দীপ্রের বাড়ি থেকে শুধুমাত্র দীপ্রর 2 ভাবি আর ভাতিজা এসেছিল বিয়েতে। বাবা অসুস্থ, তাই আসতে পারেনি, তবে মত দিয়েছেন ছেলে সংসারী হতে চেয়েছে, এর চেয়ে বড় তার কাছে আর কিছুই হতে পারে না। তবে 2 ভাইয়ের মন এখনো গলেনি। তারা শর্ত দিয়েছে আগামী 6 মাস বাড়ি ছেড়ে রাগ করে বা পালিয়ে অহেতুক কারণে কোথাও নিরুদ্দেশ হওয়া যাবে না। 6 মাসে যদি এমনটা সে করে দেখতে পারে তবেই তারা মেনে নেবে। তবে দীপ্র এতে রাজি হলেও শেষ পর্যন্ত সে শর্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে। মাঝে একবার মীরার সাথে কথা কাটাকাটি হয়ে 4 দিন নিরুদ্দেশ ছিল। 5ম দিন অবশ্য ফিরে এসে মীরাকে বলেছে আর হবে না, যদিও সে এরপরে আরও একবারও 3 দিন নিখোঁজ হয়েছিল। তবে তারপর এখন আর পর্যন্ত নিরুদ্দেশ হয়নি, খুব সম্ভবত ভবিষ্যতে আর হবে না। ওর আর তন্ময়ের প্রজেক্টটাও বেশ ভালোভাবে রান করছে। বাড়ি থেকে অবশ্য এখন আর চাকরির বাকরির চাপ দেওয়া হয় না। ওদিকে আবদিতকে ম্যানেজ করতে কিছুটা বেগ পেতে হলো। তন্ময়ের পরিচিত এলাকার এক রাজনৈতিক ভাইয়ের ধমকে শেষ পর্যন্ত কাজ হয়েছিল। তাছাড়া দীপ্রকে করা সেই ফোন কলের হদিশ আজও পাওয়া যায়নি। এই দোকানটিতে সিসিটিভি না থাকায় এত আগে তার ফোন থেকে কে ফোন করেছিল তা ভুলে গিয়েছি বলে দোকানদার মালিকের স্বীকারোক্তি দেওয়ায় এর হদিশ সেভাবে পাওয়া যায়নি। যেহেতু সবকিছু ঝুটঝামেলাবিহীন সুন্দরভাবেই চলেছে, তাই এখন আর এই বিষয় নিয়ে ঘাঁটতে সম্ভবত ওরা কেউ আগ্রহী ছিল না। তবে অধিকাংশের সন্দেহ মৃন্ময়ের প্রধান কালপ্রিট। মীরার সন্দেহ ঠিক তাই। আর দীপ্র মিঠা রোদে তার হামাগুড়ি দেওয়া ছেলেকে কোলে নিয়ে ভিটামিন ডি খাওয়াতে খাওয়াতে আজই হিসেব কষে যায়। ফ্লেক্সির দোকানের সামনের দোকানদারের মালিকের ছেলে, না হয়তো রাস্তা দিয়ে কলেজ যাওয়া কোনো ছেলে, অথবা হিসাবটি আর শেষ হয় না। কাহিনীটি অবশেষে শেষ হলো। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও এরকম সুন্দর কাহিনী পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কাহিনীতে। নমস্কার।